জাহানারাদের বুড়ো চাকরানিটা বারান্দায় বসে কি যেন সেলাই করছিল। কাসেদকে দেখে এক গাল হেসে বলল, আপা, মাস্টারের কাছে সে তা শিখছে। বাড়িতে ঢুকতে গিয়ে থমকে দাঁড়ালো কাসেদ। তাহলে জাহানারা কাসেদের অপেক্ষায় না থেকে নিজে একজন মাস্টার ঠিক করে নিয়েছে। নিজেকে এই মুহূর্তে বড় অপরাধী মনে হলো তার। কাসেদের জন্যে অপেক্ষা করে করে হয়তো হতাশ হয়ে পড়েছিল জাহানারা। অবশেষে নিজেই একজনকে খুঁজে নিয়েছে। ওকে চুপ থাকতে দেখে বুড়ো চাকরানিটা কিছুক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। তারপর মৃদু হেসে সেলাইয়ে মনোযোগ দিল আবার। বুড়ির সামনে সহসা অস্বস্তি বোধ করল কাশেদ। জাহানারার ঘর থেকে সেতারার টুং টাং আওয়াজ শোনা যাচ্ছে আর মৃদু হাসি শব্দ। সেতা শিখতে বসে হাসছে জাহানারা। কেন? সেতারের সঙ্গে তো হাসির কোনো সম্পর্ক নেই। দোরগোড়ায় একটু ইতস্ত করে ভেতরে ঢুকে পড়ল কাশেদ। মেঝের উপর একখানা ফরাস পেতেছে জাহানারা। একপাশে একটা সেতার হাতে সে বসে, অন্য পাশে ফর্সা রঙের রোগা পাতলা একটা ছেলে, পরনে পায়জামা পাঞ্জাবি, চোখে কালো ফ্রেমের চশমা। কাসেদ ভেতরে ঢুকতেই সেতারের উপর হাত ধরা হাতখানা সহসা থেমে গেল। কাশেদের চোখের দিকে এক পলকে কিছুক্ষণ তাকিয়ে রইল জাহানারা। তারপর হেসে দিয়ে বলল, আপনি এতদিন আসেননি যে? কাসেদ সহসা করে কোনো জবাব দিতে পারল না। কিছু বলতে গিয়েও পাশে বসা ছেলেটির দিকে চুপ পড়তেই থেমে গেল সে। জাহানারা বলল, উনি আমাকে সেতার শেখাচ্ছেন। দুজনে হাত তুলে আদাব বিনিময় করলো ওরা। কাশেদ বলল, ওনার কথা আগেই শুনেছি। জাহানারা কৌতূহল ভরা চোখে তার দিকে তাকালো। কার কাছ থেকে শুনেছেন? কাশেদ বলল, বুড়ির কাছ থেকে। জাহানারা সেতারের মাস্টার বললেন, দাঁড়িয়ে কেন, বসুন না। কাসেদ ইতস্তত করে বলল, তাহলে আমি এখন যাই। আপনাদের গুরু ছাত্রীর সাধনায় অকারণ ব্যাঘাত সৃষ্টি করা উচিত নয়। ওর গলার স্বরে অসতর্ক অভিমান ঝরে পড়ল। পরক্ষণেই নিজেই সেটা বুঝতে পারল কাশেদ। লজ্জায় দুজনের কারো দিকে তাকাতে পারল না সে। জাহানারা স্থির চোখে ওর দিকে তাকিয়ে। একটু আগে মৃদু হাসছিল সে, এখন তার লেশ মাত্রও নেই। মাস্টার বললেন, একটু বসে গেলেই পারেন, আপনার উপস্থিতি আমাদের কোনো ব্যাঘাত সৃষ্টি করবে না, বলে হেসে উঠলেন তিনি। হাসি নয়, এ যেন কাসেদকে বিদ্রুপ করা হলো। জাহানারা অত্যন্ত শান্ত গলায় বলল, জানেন তো, সাধনার সময় আশেপাশের কারো অস্তিত্বের কথা সাধকের মনে থাকে না। আমরাও আপনার উপস্থিতির কথা ভুলে যাব। কি বলেন? বলে নতুন মাস্টারের দিকে তাকালো জাহানারা। ঠোঁটের কোণে মৃদু হাসল, যেন অনেক দিনের চেনা জানা, অনেক কালের আপনজন। কাসেদ বসল নীরবে। আজকের এই রাতে না এলে ভালো হতো। কেন আসতে গেল সে? স্নেহ, প্রেম, ভালোবাসা এর মূল্য নেই, এর কোনো অর্থ নেই কেরানি জীবনে। জাহানারা, এ কি করলে তুমি? জাহানারা, যে তার হৃদয়ে সমস্ত অনুভূতি দিয়ে তোমাকে ভালোবাসলো, তার কথা তুমি একটুও ভাবলে না? একটি বার স্মরণ করলে না তাকে, যে গোপনে তোমাকে নিয়ে অশেষ স্বপ্ন এঁকেছে মনে মনে? দুদিনের পরিচয়ে যাকে পেলে তাকেই ভালোবেসে ফেললে তুমি। ভালো বলে ওকে আমি ভালোবেসেছি। জাহানারার গলার স্বর তীব্র এবং তীক্ষ্ণ শোনালো কানে। কিন্তু ও যে ভালো, এ কথা কেমন করে বুঝলে? কদিন ওর সঙ্গে মিশেছ তুমি? ওর কতটুকু তুমি জানো? ও একটা ঠক হতে পারে, জোচ্চোর হতে পারে। তোমার ফুলের মতো পবিত্র জীবন নিয়ে একদিন হয়তো ছিনিমিনি খেলতে পারে সে। যদি খেলেই, তাতে আপনার কি বা এলো গেল? হয়তো কিছুই এসে যাবে না। কিন্তু জাহানারা, তুমি বাচ্চা খুকি নাও, বোঝার মতো বয়স হয়েছে তোমার। যে চরম সিদ্ধান্ত তুমি নিতে চলেছ, তার আগে কি একটুও ভাববে না, চিন্তা করবে না? চিন্তা আমি করিনি সে কথা কেমন করে বুঝলেন? জাহানারা হাসলো। হাসলে ওকে আরো সুন্দর দেখায়। ওর মুখের দিকে তাকিয়ে আর কোনো কথা বলতে পারলো না কাসেদ। হঠাৎ সুর কেটে গেল। জাহানারা বলল, এ কি? সাধনা না হয় আমরা করছি, কিন্তু আপনি তন্ময় হয়ে আছেন কেন? কাসেদ ইতস্তত করে বলল, একটা কবিতার বিষয় নিয়ে ভাবছিলাম। ও, তাহলে আপনি কবিতার ভাবে মগ্ন আছিলেন। আমি ভাবছিলাম বুঝি সেতারের সুর শুনে। মাস্টার সবিনয়ে উঠে দাঁড়ালেন। আমি তাহলে এখন চলি। জাহানারা ঘাড় দুলিয়ে বলল, কাল আসছেন তো? হ্যাঁ, আসবো। দেখবেন আবার ভুলে যাবেন না যেন। না, ভুলবো না। আপনি সব ভুলে যান কিনা তাই বললাম। মাস্টারকে দরজা পর্যন্ত এগিয়ে দিতে গেল জাহানারা। ও ফিরে এলে কাসেদ বলল, আমি চলি। যাবার জন্য অমন উতলা হয়ে গেলেন কেন? আপনি এসেছেন বলেই তো মাস্টারকে তাড়াতাড়ি বিদায় দিলাম। জাহানার মৃদু গলায় বলল, এখানে চুপটি করে বসুন, আমি 2 কাপ চা করে নিয়ে আসি। আমি না আসা পর্যন্ত যাবেন না যেন। শাসনের ভঙ্গিতে ওর দিকে এক পলক তাকিয়ে ভিতরে চলে গেল জাহানারা। ও শেষ কথাগুলো মুহূর্তে শান্ত করে দিয়ে গেল তাকে। তাহলে এতক্ষণ যা নিয়ে এত চিন্তা করলো সে, তার কোনোটাই সত্যি নয়। কাসেদের সঙ্গে কথা বলবে বলে মাস্টারকে তাড়াতাড়ি বিদায় করে দিয়েছে জাহানারা। জাহানারা, তুমি বড় ভালো মেয়ে, বড় লক্ষ্মী মেয়ে তুমি। তাই তো তোমাকে এত ভালো লাগে, ভালোবাসি। 2 কাপ চা হাতে ওর সামনে এসে দাঁড়ালো, বসলো জাহানারা। চা আনতে গিয়ে মুখ হাত ধুয়ে এসেছে সে। শাড়িটা পাল্টেছে, চুলে চিরুনি বুলিয়েছে কয়েক পোঁচ। কাসেদ বলল, তাহলে সেতারের বাসটা ঠিক করেই ফেললেন আপনি। আপনার অপেক্ষায় আর কতকাল বসে থাকবো? চায়ের কাপটা টেনে নিতে গিয়ে হাত কেঁপে উঠল কাসেদের। বাইরে রাত, ভেতরে দুজনে নীরব বসে। আশেপাশে
তারও কোনো সারা শব্দ নেই। সমস্ত পৃথিবী যেন চুপ করে আড়ি পেতে আছে ওরা কি বলে শুনবার জন্য। কাসেদ বলল, আপনার আঙুলে একটা কালো দাগ পড়ে আছে। জাহানারা বলল, সেতার শিখতে গেলে প্রথম প্রথম অমন হয় শুনেছি। কাসেদ বলল, আবার দুজনে চুপ করে গেল ওরা। বাইরে তারা জ্বলছে, ভেতরে বাতি। কাসেদ ভাবল, জাহানারাকে মন খুলে আজ সবকিছু বললে কেমন হয়। এখানে কেউ নেই, এই তো সময়। কাপটা মুখের কাছে তুলে এনে নামিয়ে রাখলো কাসেদ। জাহানারা নীরবে তাকিয়ে রয়েছে ওর দিকে। সেও কিছু বলতে চায় ওকে। সে বলুক, প্রথম সেই বলুক। কাসেদ নড়ে চড়ে বসে। জাহানারা বলল, আপনি যেন আগের চেয়েও শুকিয়ে গেছেন। কাসেদ বলল, মা তাই বলে। হ্যাঁ, মা কেমন আছেন? ভালো। নাহার? সেও ভালো। আপনার শরীর কেমন? মোটামুটি যাচ্ছ। আমার নীরবতা, আবার নীরবতা। শূন্যচার কাপ দুটো সামনে নামিয়ে রেখেছে ওরা। ওরা এখন মুখোমুখি বসে। জাহানারা জানালার দিকে তাকিয়ে হয়তো আকাশ দেখছে কিংবা আধারের আলো। কাসেদ দেখছে জাহানারাকে। ওর চোখ, ওর মুখ, ওর চিবুক কি সুন্দর। আমাকে কিছু বললেন? জানালা থেকে চোখ সরিয়ে এনে ওর দিকে তাকালো জাহানারা। কাসেদ অপ্রস্তুত গলায় বলল, কই না তো, না তো। জাহানারা মৃদু হাসলো, কিছু বলল না। জাহানারা আস্তে করে ওকে ডাকলো, কাসেদ। বলুন, চাপা স্বরে জবাব দিল জাহানারা। আমি এখন চলি। সে কি এত তাড়াতাড়ি চলে যাবেন? অবাক হয়ে ওর দিকে তাকালো জাহানারা। যেন এমন কিছু একটা আগেও সে ভাবতে পারেনি। যেন এ সময় চলে যাওয়াটা কোনো মতে বিশ্বাস করতে পারছে না সে। কাসেদ বলল, অনেকক্ষণ বসা হলো, আর কত? জাহানারা আরো কিছুক্ষণ চুপ করে রইল। তারপর অস্পষ্ট গলায় বলল, আচ্ছা। বলতে বলতে উঠে দাঁড়ালো সে। এই মুহূর্তে ওকে বড় দুর্বল দেখাচ্ছে। বাইরে বারান্দা পর্যন্ত ওকে এগিয়ে দিল জাহানারা। আবার আসছেন তো? আসবো। বাইরে মুক্ত বাতাসে বেরিয়ে একটা জোর শ্বাস দিল কাসেদ। দিন কয়েক পরে নিউ মার্কেটের মোড়ে শিউলির সঙ্গে হঠাৎ করে দেখা হয়ে গেল ওর। শিউলি পরনে বাদামি রঙের একখানা শাড়ি, চুলগুলো খোপায় বাঁধা, হাতে একটা কাপড়ের থলে। আপনি বেশ মানুষ তো, অনুযোগ ভরা কণ্ঠে শিউলি বলল। এত করে বললাম শুক্রবার দিনটি গেটের সামনে আমার জন্য অপেক্ষা করবেন, কই আপনি তো এলেন না। সারাটি বিকেল শুধু ঘর বার করেছি। শিশুসুলভ হাসিতে সারা মুখ ভরে এলো তার। কাসেদ আস্তে করে বলল, ভুলে গিয়েছিলাম। ভুলে তো যাবেনি। আমি আপনাকে যে আমার সঙ্গে দেখা করার কথা আপনার মনে থাকবে। গলাটা যেন ঈষৎ কেঁপে উঠল তার। শিউলির সঙ্গে পরিচয়ের পর এই প্রথম চমকে উঠল কাসেদ। ওর চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকালো। কি বলতে চায় শিউলি? কি বলতে চায় সে? সে পুরনো সুরে সহসা হেসে উঠল শিউলি। আমার দিকে অমন করে চেয়ে থাকবে না কিন্তু। সুন্দর চোখে চাওনি, আমি বেশিক্ষণ সহ্য করতে পারি না। কে বলল আমার চোখ দুটি সুন্দর? কাসেদ তখনও ওর দিকে তাকিয়ে। হাতের ব্যাগটা সজোরে দুলিয়ে শিউলি বলল, শুধু কি সুন্দর, অদ্ভুত মায়াময় চোখ দুটো আপনার। দেখলে ভালোবাসতে ইচ্ছে করে। তাই নাকি? বলতে গিয়ে ঢোক গিলল কাসেদ। শিউলি হাসছে, সে পুরনো হাসি। রাস্তার মোড়ে একটা ছেলে আর একটা মেয়েকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলাপ করতে দেখে আশেপাশে লোকজন বারবার আর চোখে লক্ষ্য করছিল ওদের দৃষ্টি অর্থ বুঝতে বিলম্ব হয় না কাসেদের। শিউলিকে সজাগ করে দিয়ে কাসেদ বলল, আপনি সত্যি একেবারে ছেলে মানুষ। রাস্তায় দাঁড়িয়ে অত জোরে হাসছেন কেন? শিউলি হাসি থামিয়ে বলল, আপনি বুঝি চাপা হাসি পছন্দ করেন। এই প্রসঙ্গ নিয়ে আর বেশি দূর এগুতে ইচ্ছে করল না। কিছুক্ষণ চুপ করে থেকে কাসেদ বলল, মার্কেটিং করতে এসেছিলেন বুঝি? শিউলি হাতের থলেটি দেখিয়ে বলল, হ্যাঁ। এখন কি হোস্টেলে ফিরবেন? ইচ্ছে তাই ছিল, কিন্তু এখন আর ফিরছি না। তাহলে কি করবেন? একটু অবাক হয়ে শিউলির দিকে তাকালো কাসেদ। শিউলি নির্বিকার গলায় বলল, আপনার সঙ্গে ঘুরবো, বেড়াবো, গল্প করব। কাসেদ বিব্রত বোধ করল। ইতস্তত করে বলল, কিন্তু আমি এক বন্ধুর বাসায় যাব ভাবছিলাম। কি আছে, সঙ্গে আমিও যাব। শিউলি পরক্ষণে বলল, আপনার বন্ধুটি নিশ্চয় আমাকে বের করে দেবেন না? না, তা কেন করবে? কিন্তু আপনার আপত্তি আছে এই তো? শিউলি মুখ টিপে হেসে বলল, বন্ধুর ওখান থেকে কোথায় যাবেন শুনি? বাসায় ফিরবো। বাহ, কি মজা! হঠাৎ যেন হাততালি দিতে ইচ্ছে করলো শিউলির। আনন্দে আটখানা হয়ে বলল, আপনাদের বাসায়ও যাওয়া যাবে আজ। একবার চিনে আসি তো, তারপর আপনার সঙ্গে দেখা হোক না হোক বাসায় হামলা করব। কাসেদ গম্ভীর হয়ে গিয়ে বলল, তার চেয়ে এক কাজ করুন, হোস্টেলে ফিরে যান আজ। অন্যদিনে নিয়ে যাব বাসায়। মুখখানা কালো করে ওর দিকে কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইল শিউলি। অদ্ভুত করে একটুখানি হাসলো সে। ধীরে ধীরে বলল, কোনো কিছুতে অতিমাত্রায় আগ্রহ দেখানোটা বোকামি। যাকে আপনার বাসায় যাবার স্পৃহা আমার নেই, চলি। হোস্টেলের দিকে পা বাড়ানো শিউলি। প্রথমে রীতিমতো অপ্রস্তুত হয়ে গেল কাসেদ। পর মুহূর্তে কয়েক পা এগিয়ে ডাকলো, এই যে শুনুন। শিউলি ফিরে দাঁড়িয়ে গম্ভীর স্বরে বলল, কিছু বলার থাকলে বলুন, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। হাত জোড়া কোথায় রাখবে ভেবে না পেয়ে একটা হাত নিজের চুলের মধ্যে বুলোতে বুলোতে আর অন্যটা দিয়ে শিউলির ব্যাগটা টেনে ধরে কাসেদ আস্তে করে বলল, বলছিলাম কি, চলুন। কোথায়? একটু অবাক হলো শিউলি। কাসেদ বলল, কেন, আমাদের বাসায়। ওর মুখের দিকে আবারও কিছুক্ষণ তাকিয়ে রইল শিউলি। সুন্দর হাসির তরঙ্গ তুলে সারা মুখে ছড়িয়ে পড়ল। হেসে দিয়ে শিউলি বলল, এতক্ষণ এত ঢং করছিলেন কেন শুনি? কাসেদ নিরুত্তর রইল।
বাসায় এসে ওর বইপত্র খাতাগুলো ছড়িয়ে একাকার করল শিউলি। এক একটা করে খুলল, পড়ল, বন্ধ করে আবার খুলল সে। হঠাৎ তালাবদ্ধ সুটকেসটার দিকে চোখ পড়তে পড়ল। দেখি চাবিটা, দেখি আপনার। কাসেদ বলল, কেন? চাবি দিয়ে কি করবেন আপনি? সুটকেসটা খুলব। কেন? খুলে দেখব ওর মধ্যে কি আছে। শিউলির কণ্ঠস্বর আশ্চর্য নির্লিপ্ত। কাসেদ বলল, না, ওটা চাবি আমি কাউকে দিই না। ও ভ্রুজোড়া বিস্তারিত করে ঈষৎ হাসল শিউলি। সামনে এগিয়ে এসে চাপা সরে বলল, ওর মধ্যে প্রেমপত্রগুলো সব লুকিয়ে রেখেছেন বুঝি। তাহলে থাক, ওসব কাউকে না দেখানোই ভালো। হাসতে হাসতে আবার টেবিলের দিকে সরে গেল শিউলি। ও চলে গেলে মা শুধলেন, মেয়েটি কেড়ে। কাসেদ বলল, জাহানারা চাচাতো বোন। মা বললেন, ও ও তাই? গলা শটটা অনেকটা জাহানারার মতো। মেয়েটি করে কি? কলেজে পড়ে। এখানে বুঝি বাসা আছে ওদের? না, ও হোস্টেলে থাকে। মা এত কথা জিজ্ঞেস করলেন, নাহার তবু একটা কথাও জিজ্ঞেস করলো না। ওরা যখন ভেতরের ঘরে বসে কথা বলছিল তখন নিজ হাতে চা বানিয়ে ওদের দিয়ে গেছে নাহার। আর কিছু লাগবে কি না কথা না বলে ইশারায় কাসেদকে প্রশ্ন করেছে। তারপর কাসেদ যখন শিউলির সঙ্গে পরিচয় করে দিয়েছে ওর, তখন উত্তরে একটা ছোট্ট আদাব জানিয়ে নিজের কাজে ফিরে গেছে নাহার। ওর ব্যবহারটা বড় অসামাজিক বলে মনে হলো কাসেদের। শিউলি চলে গেলে নাহারকে ডাকলো সে। আচ্ছা, তোমার কি স্বভাব বলো তো? একজন ভদ্রমহিলা বাসায় এসেছে, তার সঙ্গে আলাপ করিয়ে দিলাম, পরিচয় করিয়ে দিলাম, দু চারটে কথা বলবে, একটু আলাপ করবে, তা নয় একেবারে চুপ। তোমার কি কথা বলতে কষ্ট হয় নাকি? বুড়ো আঙুল দিয়ে মেঝেতে দাগ কাটতে কাটতে নাহার জবাব দিল, আলাপ করার কিছু থাকলে তো, বলে এলোমেলো করে রাখা বইগুলো গুছাবার কাজে লেগে গেল নাহার। একটার পর একটা বইগুলো আবার সুন্দর করে সাজিয়ে রাখছে সে। কাসেদ চুপ করে রইল, আর কিছু জিজ্ঞেস করলো না। দুটো ঘটনাই পরপর ঘটল। আগের দিন পুরো অফিসটা একটা চাপা উত্তেজনার ভুগেছে। কারণটা তেমন অভাবিত কিছু নয়। বড় সাহেবের সঙ্গে তার বউয়ের ছাড়াছাড়ি হয়ে গেছে। বউ ডাইভোর্স করেছে তাকে। হাজার হোক অফিসের বড় সাহেব, তাকে নিয়ে হাসি হল্লোড় ছড়ানো যায় না, গলাকাটা যাওয়ার ভয় আছে। তবু কর্মচারীরা এ নিয়ে আলোচনা করতে ছাড়েনি। অবশেষে এমনই কিছু যে ঘটতে পারত সবাই আজ করেছিল। সেখানে স্বামী স্ত্রীকে আদায় কাজকলায় সম্পর্ক, সেখানে সকল সম্পর্ক বর্জন করাই বাঞ্ছনীয়। তবু অনেকে সাহেবের জন্য আফসোস করলো, বলল বেচারা। আবার কেউ কেউ বলল, ভালোই হয়েছে সাহেব বেঁচেছে, নইলে সারা জীবন ঝাড়পোকা হয়ে থাকতে হতো। কেউ বলল, বিয়ে করে বড় ঠকেছে সাহেব, কি লোক ছিল, কেমন হয়ে গেছে। সাহেবকে নিয়ে জল্পনা কল্পনা শেষ না হতে পরবর্তী ঘটনাটা ঘটল। মকবুল সাহেব, যিনি সারাদিন পান খেতেন আর অফিসটাকে জমিয়ে রাখতেন, তিনি হঠাৎ পক্ষাঘাত রোগে আক্রান্ত হয়েছেন। সেদিন অফিসে এসেই দারোয়ানকে কাছ থেকে খবরটা শুনল কাসেদ। প্রথমে চমকে গিয়েছিল, পরে সামলে নিয়ে শুধালো, কার কাছ থেকে শুনলে? দারোয়ান জানালো, তার ছেলের কাছ থেকে। অফিসের সবাই জেনেছে একে একে, দুঃখ করেছে। আহা, লোকটা বড় ভালো ছিল। তাদের শোক প্রকাশের ধরন দেখে মনে হলো যেন বুড়ো মকবুলের মৃত্যু সংবাদ শুনেছে তারা। তা পক্ষাঘাতে ভোগা আর মরে যাওয়া এক কথা। আফসোস জানাতে গিয়ে অ্যাকাউন্টেন্ট বললেন, যতদিন বেঁচে থাকবে একটানা কষ্ট করতে হবে। কাসেদ শুধালো, এখন তিনি আছেন কোথায়? কনিষ্ঠ কেরানি বলল, হাসপাতালে। সকালবেলা নাকি মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। অ্যাকাউন্টেন্ট বললেন, মেডিকেল গেলে কি হবে? ও রোগ ভালো হবার নয়। কথাটা বেশ জোরের সঙ্গে বললেন তিনি। গলাটা অস্বাভাবিক শোনালো। মনে হলো রোগটা না সারুক, তাই যেন হয় সেটা তিনি চান। টাইপরাইটারের উপর হাতজোড়া ছাড়িয়ে দিয়ে চুপচাপ অ্যাকাউন্টেন্টের মুখের দিকে তাকিয়ে রইল কাসেদ। মকবুল সাহেবের অনুপস্থিতিতে তার কাজের দায়িত্ব পড়বে অ্যাকাউন্টেন্ট সাহেবের হাতে। প্রমোশন হবে তার, আয় বাড়বে, পদমর্যাদা বাড়বে। খোদা করুন তিনি ভালো হয়ে যান তাড়াতাড়ি। কাজের ফাঁকে এক সময় অ্যাকাউন্টেন্ট বললেন, আল্লাহ তাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনুক। এটা কি তার মনের কথা? সত্যি কি তিনি মনে মনে তাই চাইছেন? কাসেদের কেন জানি বিশ্বাস হলো না। মানুষ মাত্র স্বার্থপর, স্বার্থের প্রশ্নের সঙ্গে বিরোধ বাঁধে। বাবাতে ছেলেতে সম্পূর্ণ ছিন্ন হয়, ভাই ভাইয়ের বুকে ছুরি বসায়। অ্যাকাউন্টেন্ট সাহেব ভালো করে জানেন, বুড়ো মকবুল যদি সুস্থ হয়ে আবার কাজে ফিরে আসে তাহলে তার পক্ষ সেটা শুভ হবে না। এসব জানা সত্ত্বেও তিনি পক্ষাঘাতে আক্রান্ত ব্যক্তিটি রোগ মুক্তি কামনা করছেন, নাকি এ তার বাইরের কথা? মনে মনে হয়তো ভাবছেন অন্য কিছু। ভাবছেন বুড়ো আর সুস্থ না হোক, হয় মারা যাক কিংবা অসুস্থ অবস্থায় পড়ে থাকুক বিছানায়। মানুষ তাই চায়, নিজের মঙ্গলের জন্য অন্যের ক্ষতি চিন্তা করতে সে একটু বিলম্ব করে না। কাসেদ কাজে মন বসাতে চেষ্টা করলো, কিন্তু বুড়ো মকবুলের কথা বারবার করে মনে পড়তে লাগলো তার। বিকেলে অফিস শেষে হবার কিছু আগে বড় সাহেব ডেকে পাঠালেন তাকে। স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর কদিন কারো সামনে আসেননি তিনি, কথা বলেননি কারোর সাথে। অফিসে এসেছেন, থেকেছেন, কাজ করেছেন। কাসেদ যখন বড় সাহেবের রুমে এসে ঢুকলো, সাহেব তখন এক গাদা ফাইলের মুখে মুখ গুজে আছেন। তার দৃষ্টি আকর্ষণ করার জন্য বার কয়েক কাশলো কাসেদ, তবু তিনি তাকাচ্ছেন না। দেখে নীরবে সে দাঁড়িয়ে রইল। দেয়াল ঘড়ির
পেন্ডুলাম দুলছে, দোলনার মতো শব্দ হচ্ছে। বড় সাহেব ফাইলটা বন্ধ করে রাখলেন। তারপর কাসিদের দিকে চোখ পড়তে একটু অবাক হয়ে শুধুলেন, আপনি এখানে কেন? কাসিদ বলল, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন। সাহেব কি যেন ভাবলেন। কপালে আঁকাবাঁকা রেখাগুলো ধীরে ধীরে স্পষ্ট হয়ে আসছে তার। দু চোখে কি একটা শূন্যতা। হঠাৎ নড়ে চড়ে বসলেন সাহেব। বললেন, হ্যাঁ, আপনাকে ডেকেছিলাম মকবুল সাহেবের খবর জানতে। ওর কি খবর? কাসিদ বলল, আমি ঠিক জানি নে, শুনেছি হাসপাতালে আছেন, মেডিকেল কলেজে। টেবিলের উপর ছড়ানো কয়েকখানা কাগজ ফাইলের মধ্যে রেখে দিতে দিতে সাহেব শুধলেন, আপনার কি এখন কোনো কাজ আছে? না। তাহলে চলুন একবার হাসপাতালে যাওয়া যাক। টেবিলের ড্রয়ারগুলো বন্ধ করে রেখে উঠে দাঁড়ালেন বড় সাহেব। হাসপাতালে মকবুল সাহেবের বেডটা খুঁজে বের করতে বিশেষ বেগ পেতে হলো না। 5 নম্বর ওয়ার্ডে 17 নম্বর বেড। দূর থেকে কাছে দেখতে পেল বিছানার চারপাশে মকবুল সাহেবের বউ এবং ছেলেমেয়েরা তাকে ঘিরে দাঁড়িয়ে। বড় সাহেব চাপা গলায় শুধলেন, এখন কি এখানে যাওয়া ঠিক হবে? কাসিদ কি বলবে ভাবছিল। এমন সময় মকবুল সাহেবের স্ত্রী চোখ পড়ল এদিকে। এদের সেদিকে তাকিয়ে থাকতে দেখে মাথার ঘুমটা টেনে একপাশে সরে দাঁড়ালেন। বড় ছেলে সামনে এগিয়ে এসে বিনীত স্বরে বলল, আসেন স্যার। সাহেব যেতে যেতে শুধলেন, এখন উনি কেমন আছেন? আগের চেয়ে কিছুটা ভালো আছেন স্যার। ওরা বেডের যে পাশে গিয়ে দাঁড়ালো, তার অন্য পাশাপাশি 3টি মেয়ে দাঁড়িয়ে। 3 জনের মাথায় ঘোমটা টানা। প্রথম জনের কোলে একটা বাচ্চা মেয়ে, হয়তো সে সবার বড়, বিবাহিত। দ্বিতীয় জনের বয়স 20-21 মতো হবে। মুখখানা ভালো করে না দেখতে পেলেও কাছেদের চিনতে ভুল হলো না, এই সেই মেয়ে যাকে বিকেলে বাড়ির আঙানায় বসে থাকতে দেখেছিল সে। তৃতীয় মেয়েটির গায়ের রং ওদের চেয়ে ফর্সা, বয়স অল্প। সাহেব অত্যন্ত স্নেহের সঙ্গে মকবুল সাহেবের কপালে একখানা হাত রাখলেন। চোখ মেলে তাকালেন মকবুল সাহেব। এক দৃষ্টি তাকিয়ে রইলেন সাহেবের দিকে। চোখের পলক পড়ছে না, ঠোঁট জোড়া কাঁপছে শুধু, যেন কিছু বলতে চান তিনি। সাহেব মৃদু গলায় বললেন, চিন্তার কিছু নেই, ভালো হয়ে যাবেন। মকবুল সাহেবের খোলা চোখ দিয়ে দরগর করে অশ্রু ঝরতে লাগলো। ও পাশে দাঁড়ানো 3টি মেয়ে আর তাদের মা আঁচলের চোখ মুছল। ওরাও কাঁদছে না শুধু ছেলেরা, ওদের সারা মুখ স্নান, চেহারা যন্ত্রণার ছাপ, কিন্তু চোখে অশ্রু নেই। সাহেব বললেন, চাকরির জন্য চিন্তা করবেন না, ওটা আপনারই থাকবে। কিছুদিন পর ভালো হয়ে গেলে আবার জয়েন করবেন। মকবুল সাহেব আবার কিছু বলতে চেষ্টা করলেন, বলতে পারলেন না। ও পাশে দাঁড়ানো স্ত্রীকন্যার উপর চোখের দৃষ্টি ঘুরিয়ে এনে আবার বড় সাহেবের দিকে তাকালেন তিনি। পলক পড়ছে না চোখের, শুধু পানি ঝরছে আর ঠোঁট জোড়া কাঁপছে। সাহেব বললেন, টাকা পয়সার কথা ভাবতে হবে না, আমি বন্দোবস্ত করে দিব। এবার এতক্ষণে কান্না কমে এলো তার, যেন একটা আশ্বস্ত বোধ করলেন তিনি। কাসিদকে দেখলেন চারপাশে। কাসিদের দিকে মুখখানা ঘুরিয়ে এনে বড় সাহেবের চাপা সরে বললেন, এদের দেখাশোনার দায়িত্বটা আপাতত আপনাকেই দিতে হবে। কাসিদ সম্মতি জানিয়ে মাথা নত করল। সাহেব আবার বললেন, আমি অফিস থেকে কিছু টাকা সাংশন করিয়ে দেব, প্রয়োজন মতো খরচ করবেন। কাসিদ আবার মাথা নোয়ালো। এক নার্স এসে টেম্পারেচার নিয়ে গেল। তাকে একপাশে ডেকে নিয়ে গিয়ে কি যেন আলাপ করলেন বড় সাহেব। মকবুল সাহেবের মুখের উপর থেকে দৃষ্টি সরিয়ে এনে সে মেয়েটিকে দেখতে চেষ্টা করলো কাসিদ। দেখা গেল না। সন্ধ্যার মতো আবছায় রয়ে গেল সে। রাস্তায় বেরিয়ে একটা ফলের দোকান থেকে কিছু ফল কিনে দিলেন সাহেব। বললেন, এগুলো হাসপাতালে পৌঁছে দিয়ে আপনি বাসায় চলে যান। ফলের ঠোঙা হাতে নিয়ে চলে আসছিল কাসিদ। সাহেব পিছন থেকে আবার ডাকলেন, বললেন, আপনাকে কষ্ট দিচ্ছি, কিছু মনে করবেন না। সাহেবের গলার স্বরটা যেন ক্লান্ত আর জড়ানো। কাসিদ অবাক হয়ে তাকালো ওর দিকে। গাড়ি আছে, বাড়ি আছে, চাকরি আছে, ভালো টাকা পয়সার অভাব নেই, তবুও সুখী হতে পারলো না লোকটা। কাসিদ নীরবে কিছুক্ষণ তাকিয়ে রইল ওর দিকে, কিছু বলল না। পুরো অফিসটা চাপা কথার গোমট হওয়া ভারে আছে সেই সকাল থেকে। মকবুল সাহেব পক্ষাঘাতে আক্রান্ত। মকবুল সাহেব কি ভালো হবেন? এ রোগ তো ভালো হবার নয়। আর তিনি যদি ভালো না হন, কাকে নেবে কিছু জানেন? 1 নম্বর কেরানি চাপা স্বরে শুধলেন 2 নম্বর কেরানিকে। 2 নম্বর কি বললেন কিছু শোনা গেল না। দুপুরে বড় সাহেব ডেকে পাঠালেন কাসিদকে, কিছু টাকা দিলেন, খোঁজ খবর নিলেন। বললেন, আমি অবশ্য বিকেলের দিকে একবার যাব। কাসিদও ভাবছিল বিকেলে একবার হাসপাতালে গিয়ে দেখায় আসবে লোকটাকে দেখতে যাওয়ার আগ্রহে আড়ালে আর একটা বাসনা লুকিয়েছিল, সে মেয়েটিকে দেখবে। বিকেলের রঙে যার দেহ রঙানো। কিন্তু অফিস ছুটি হবার একটু আগে সালমা এসে হাজির। মুখখানা গম্ভীর, কালো, চুলগুলো এলোমেলো, চোখে চরম বিতৃষ্ণা। কাসিদ চমকে উঠল, কি ব্যাপার হঠাৎ অফিসে? সালমা বলল, বিশেষ প্রয়োজনে এসেছি। কাসিদ বলল, দাঁড়িয়ে কেন, বসো। সালমা বলল, এখানে একগাদা লোকের সামনে কিছু বলতে পারবো না আমি। তোমার কি বাইরে আসতে অসুবিধা হবে? না, অসুবিধা কিসের? এই তো একটু পরে অফিস ছুটি হবে, তারপর বাইরে বেরোনো যাবে এখন। কিন্তু এমন কি ঘটলো কিছু বুঝতে পারছি না, তোমাকে যেন একটু ক্লান্ত মনে হচ্ছে। ক্লান্ত বই কি? সালমা চাপা সারে বলল, বড় ক্লান্ত, ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি আমি। শেষের কথাগুলো স্পষ্ট করে শোনা গেল না। কাসিদ বুঝলো কিছু একটা ঘটেছে, হয়তো স্বামীর সঙ্গে ঝগড়া করেছে কি, কিংবা বাবা মার সঙ্গে। অফিসার কোনো আলাপ হলো না। রাস্তায় নেমে কাসিদ বলল, কি দরকার বলো। সালমা বলল, এই রাস্তায় চলো না, কোথাও গিয়ে বসা যাক। কোথায় যাবে? কেন, কোনো রেস্টুরেন্টে? খোলা রেস্তোরাঁয় বসা ঠিক হবে না, তাহলে কেবিনে বসবে। কাসিদ ইতস্তত করলে, কিন্তু সালমান অনুরোধ এড়াতে পারল না সে। চায়ের পেয়ালা সামনে নিয়ে অনেকক্ষণ চুপ করে রইল সালমা। টেবিলের উপর হিজিবিজি কাটলো। কাসিদ বলল, কি চুপ করে রইলে যে, কিছু বলবে না? সালমা একবার আর চোখে দেখে নিল তাকে, তারপর বলল, আচ্ছা
আমাকে দেখে তোমার কি মনে হয় বলো তো? কাছেদ শুধালো হঠাৎ এই প্রশ্ন। সালমা বলল, না মানে বলছিলাম কি, আমাকে দেখে কি তোমার মনে হয় আমি খুব সুখী? চায়ের পেয়ালাটা মুখের কাছ থেকে নামিয়ে এনে কাছেদ বলল, এ প্রশ্নের জবাব দেওয়া অত্যন্ত কঠিন, কারণ সুখ জিনিসটা হচ্ছে মনের ব্যাপার। ওটা যদি বাইরের হতো তাহলে সাদা চোখে দেখা যেত, তোমার মনকে তো আর আমি দেখতে পাচ্ছি না। দেখবার চেষ্টাই বা করলে কবে? সালমান কণ্ঠস্বরে অভিমান ঝরছে। নিজেকে নিয়েই তো ব্যস্ত থাকলে চিরটাকাল, অন্যের কথা ভাববার অবকাশ কোথায়? কথা বলতে গিয়ে বারবার মুখখানা লাল হয়ে উঠছিল ওর, কিন্তু কাছেদের দিকে একবারও তাকালো না। চায়ের কাপটা টেবিলের উপর নামিয়ে রাখলো কাছেদ। বিব্রত গলায় বলল, আমার কথা বাদ দাও, তোমার নিজের কথা কি বলেছিলে তাই বলো। অল্পক্ষণের জন্য চুপ করে থেকে গেল সালমা। কাছেদের জবাবে সন্তুষ্ট হতে পারেনি সে। এক চুমুক চা খেয়ে গলাটা পরিষ্কার করে নিয়ে সালমা আবার বলল, সব মানুষই জীবনে সুখী হতে চায়, আমিও চেয়েছি। যাকে ভালোবাসলাম তাকে পেলাম না, যাকে বিয়ে করতে হলো তাকে ঠিক মনের মতোটি করে পেতে চাইলাম। কিন্তু বলতে গিয়েও সহসা থেমে গেল সালমা। মাথার উপর ফ্যানটা ঘুরছে জোরে, এলোমেলো চুলগুলো উঠছে বাতাসে। মুখ তুলে কাছেদের দিকে তাকালো সালমা, আস্তে করে বলল, সে চাইলো আমি তার মতো হই, পাতলা শিফনে শাড়ি পরে, ঠোঁটে আর মুখে রং মেখে ওর সঙ্গে ক্লাবে যাই, ওর বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দিই, গল্পগুজব করি, দুই মন দুই মেরুতে বসে। মিল যেখানে নেই সেখানে সুখের তলাশ করা পাগলামো, তাই না? কাছেদ কি বলবে ভেবে পেল না। সালমা নীরব। কাছেদের কাছ থেকে উত্তরের অপেক্ষায় আছে সে। কাছেদ বলল, এ নিয়ে চিন্তা করে কি হবে সালমা? এ চিন্তায় কি কোনো শেষ আছে? সালমা উত্তরে বলল, বিপাশাকে যদি তোমার কাছে দিয়ে দিয়ে তুমি রাখবে? কাছেদ অবাক হয়ে তাকালো ওর দিকে। কেন বলো তো? সালমা কি যেন ভাবলো, ভেবে বলল, ওকে তোমার কাছে রেখে আমি কোথাও চলে যাব? এ পাগলামোর কোনো মানে হয় না। কাছেদ হাসতে চেষ্টা করলো, বলল, জীবনের পথ যত কঠিন আর যত দুর্যোগময় হোক না কেন, তার কাছ থেকে পালিয়ে যাওয়ার কোনো অর্থ হয় না, ওটা কাপুরুষতার লক্ষণ। তাই নাকি? অপূর্ব হাসলো সালমা, টেনে টেনে বলল, কাপুরুষ আমি না তুমি। কাছেদ ইতস্তত করে বলল, তার মানে? মানে তুমি কি বলতে চাও? তুমি একজন বীরপুরুষ? কাছেদ হেসে দিয়ে বলল, বীরপুরুষ হয়তো নয়, তবে কাপুরুষও নয়। কাপুরুষ নও? সালমা শব্দ করে হাসলো। তাহলে একটা কথা বলি। বলো। সালমা নীরবে কিছুক্ষণ তাকিয়ে রইল ওর দিকে। ওর ঠোঁটের কোণে মৃদু মৃদু হাসলো সে। তারপর টেনে টেনে বলল, আজ এখান থেকে বেরিয়ে তুমি আমাকে নিয়ে পালিয়ে যেতে পারবে বহু দূরে কোথাও? কাছেদ চমকে উঠল। সহসা বুঝতে পারল না কি বলবে, কি বলা যেতে পারে। সালমা আবার লাল হলো, মুখখানা সরিয়ে নিল অন্যদিকে। কিছুক্ষণ দুজনে একেবারে চুপ। একটু পরে সালমা আবার বলল, কি চুপ করে রইলে কে? বীরপুরুষের সাহসে কুলোচ্ছে না বুঝি? কাছেদ গম্ভীর গলায় বলল, একটা অসম্ভব প্রস্তাব করে বসলে তো আর চলে না। অসম্ভব? টেবিলের উপর ঝুঁকে এলো সালমা, তীক্ষ্ণ গলায় বলল, সাহসে কুলোচ্ছে না তাই বলো, কেন মিছি মিছি বাজে অজুহাত দেখাচ্ছ? সালমা নড়ে চড়ে বসলো। বেয়ারাকে ডাকে, বিলটা চুকিয়ে দিই। কাছেদ বলল, কিন্তু কি দরকারি কথা আছে বলছিলে, তা তো বললা না। সালমা বলল, থাক, তার আর প্রয়োজন নেই। যে গাছে প্রাণ নেই তার গোড়ায় পানি ঢেলে কি হবে? খুব তো বড়াই করছিলে, কাপুরুষ নয় কাপুরুষ নয়। সহসা কান্নায় গলাতে ধরে এলো তার। কাছেদ বলল, অকারণে কেন একটা সহজ সম্পর্কে জটিল করে তুলছো বলো তো? তুমি কি চাও আমার কাছ থেকে? কিছু না কিছু না কিছু না। এতক্ষণে সত্যিকার কান্না নেমে এলো তার দু চোখে বেয়ে। কাপড়ে আঁচলে অশ্রুবিন্দুগুলো মুছে নিতে নিতে সে আবার বলল, কিছু চায় না আমি, চাই শুধু ঝগড়া করতে, সারাটা জীবন তাই তো করে এসেছি। এতক্ষণ একটা দীর্ঘশ্বাস ছাড়ল কাছেদ। বলল, ওটা বোধহয় আমাদের কপালে লেখা ছিল সালমা, নইলে যখনই তোমার সঙ্গে আমার দেখা হয়েছে আমরা ঝগড়া করেছি। করি কেন করি? তুমি আমাকে আঘাত দিয়ে আনন্দ পাও তাই। কাউকে আঘাত দিয়ে কেউ আনন্দ পায় না সালমা। সালমা কোনো জবাব দিল না। পরনে শাড়িটা গুছিয়ে নিতে নিতে উঠে দাঁড়ালো সে। ও কি চললে নাকি? চিরকাল বসে থাকবো বলে এখানে আসেনি নিশ্চয়ই। সালমার গলা স্বরটা অদ্ভুত শোনালো। কিছু বলতে গিয়ে চুপ করে বসে পড়ল কাছেদ। সালমা ততক্ষণে কেবিনের বাইরে গিয়ে দাঁড়িয়েছে। কেবিন ছেড়ে কাছেদ বেরিয়ে এলো সঙ্গে সঙ্গে। দিন কয়েক থেকে মায়ের শরীরটা ভালো যাচ্ছে না, মাঝে মাঝে জ্বর আসে, ছেড়ে যায়, আবার আসে। এই জ্বরের মাঝেও মা নামাজ পড়া বাদ দেননি, পড়েন বসে বসে, আর সারাক্ষণ শব্দ করে দোয়া দুরুদ পাঠ করেন। মাঝে মাঝে দুঃখ প্রকাশ করেন নাহারের জন্য আর কাছেদের জন্য। বলেন, আমি মরে গেলে তোদের যে কি হবে ভেবে পাই না। আজ বিকেলে কাছেদ বাসায় ফিরে এলে মা কাছে ডাকলেন ওকে, বললেন, এখানে এসে বস আমার মাথার কাছে। কপালে হাত রেখে কাছেদ দেখলো জ্বর আছে কিনা। নেই। নাহার বলল, এই একটু আগে জ্বর নেমে গেছে। মা বললেন, আমাকে নিয়ে তোরা ভাবিস নি, বুড়ো হয়ে গেছি, আর কদিন বাঁচবো। কাছেদ বলল, ওসব অলক্ষণিক কথা কেন বলছো মা? তুমি এখন ঘুমাও, এই তো কাল সকালে ভালো হয়ে যাবে। মা চুপ করে রইলেন না। কথা বলতে কষ্ট হচ্ছিল তার, তবুও বললেন, তোর খালু এসেছিল নাহারে বিয়ের সেই পুরনো প্রস্তাবটা নিয়ে। শ্বাস নেবার জন্যে থামলেন মা। নাহার বিছানার ওপাশে এতক্ষণ দাঁড়িয়েছিল। বিয়ের কথা শুনে বার কয়েক ইতস্তত করে পাশের ঘরে সরে গেল সে। মা আবার বললেন, আমি এই বিয়েতে মত দিয়ে দিয়েছি। অসুখে যেমন ধরেছে, কে জানে কখন মরে যায়। যাবার আগে ওকে স্বামীর ঘরে তুলে দেওয়া যেতে হয়, নইলে মরেও শান্তি পাবো না আমি। গলাটা ধরে এলো মায়ের। বার দুয়েক ঢোক গিলে নিয়ে বললেন, তাছাড়া ছেলেটাও খারাপ না, ভালোই। এখন তুই মত দিলেই হয়ে যায়।
মায়ের মাথার মৃদু হাত বুলাতে বুলাতে কাছেদ আস্তে করে বলল, আমার মতামতে কি আছে, তোমরা যা ভালো মনে করো করবে, অবশ্য নাহারকে একবার জিজ্ঞেস করে নিও। ওকে আবার জিজ্ঞেস করবো কি? মা চোখ তুলে তাকালেন ওর দিকে। আমরা কি ওর খারাপ চাই? ছেলেটি শুনেছি দেখতে শুনতেও ভালো। মা পাশ ফিরে শুলেন। কাছেদ নীরবে ওর মাথায় হাত বুলাতে লাগলো। রাতে ওর ঘরে খাবার নিয়ে এসে নাহারকে বসতে বলল কাছেদ। বলল, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। নাহার ঈষৎ বিস্ময় নিয়ে তাকালো ওর দিকে। বসলো না, দরজার কপাট ধরে নীরবে দাঁড়িয়ে রইল সে। কাছেদ ভাবলো কথাটা কিভাবে বলা যেতে পারে। বিছানার উপর থেকে উঠে টেবিলের পাশে গিয়ে বসলো সে। নাহার অপেক্ষা করছে দাঁড়িয়ে। থালার মধ্যে ভাত ঢেলে নিতে নিতে কাছেদ বলল, তোমার বিয়ের জন্য খালু একটা প্রস্তাব এনেছে, শুনেছ? নাহার কোনো জবাব দিল না। কাছেদ ভাতের থালা থেকে মুখ তুলে দেখলো তাকে, তবুও সে চুপ। কাছেদ বলল, মা অবশ্য তার মত দিয়েছেন, তুমি যদি মত দাও আমারও আপত্তি কিছু নেই। নাহার নড়ে চড়ে দাঁড়ালো। ক্যাচ করে একটা শব্দ করে হলো দরজায়। কাছেদ এবার আর তাকালো না, নিঃশব্দে ভাত খেতে লাগলো সে। খেতে খেতেই বলল, তোমার ইচ্ছে হলে ছেলেটিকে দেখতেও পারো, আর যদি মত না থাকে তাও বলতে পারো, সংকোচের কিছু নেই। তবু চুপ করে রইল নাহার। মুখখানা নুইয়ে পায়ের পাতার দিকে চেয়ে রইল সে। কি ব্যাপার, কিছু বলছো না যে? নাহার নীরব। তোমার কি কোনো মতামত নেই? তবু চুপ সে। তুমি কি কিছুই বলবে না? কাছেদ স্থির দৃষ্টিতে তাকালো ওর দিকে। আমি কি বলবো? এতক্ষণে কথা বলল নাহার। ওর গলা স্বরে বিরক্তি আর বিতৃষ্ণা। আপনারা যা ভালো মনে করেন তাই করবেন, আমার কোনো মতামত নেই। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেল সে। শেষের দিকটা গলাটা জড়িয়ে এলো তার। এখনো দাঁড়িয়ে এসে হারিকেনের আলোয় মুখখানা ভালো করে দেখা গেল না। পাশের ঘরে মা দরুদ পড়ছেন শুয়ে শুয়ে। এখান থেকে সবকিছু শোনা যাচ্ছে স্পষ্ট। ভাত খেয়ে উঠে দাঁড়াতে থাল বাসনগুলো নিয়ে বেরিয়ে এলো নাহার। ও চলে যেতে খাতা কলম নিয়ে বসলো কাছেদ। লিখবে, ভীষণ লিখতে ইচ্ছে করছে ওর। অফিসের কানাঘুষা ইদানিং একটা অন্য রূপ নিয়েছে। মকবুল সাহেবের প্রতি বড় সাহেবের পক্ষপাতিত্ব সবার মনের ঈর্ষার জন্ম নিয়েছে। আর তাই রোজ অফিসে এসে কাজে ফাঁকে তারা চাপাসরে এই অর্থপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা ঝড় তুলছে। রোজ বিকেলে সাহেব হাসপাতালে যান অসুস্থ মকবুল সাহেবকে দেখতে, তার খবরা নিতে। কিন্তু কেন, কিসের জন্য? শহরে এমনই আরেকটি অফিস কি কেউ দেখাতে পারবে যার একজন কর্মচারী অসুস্থ হয়ে পড়লে বড় সাহেব রোজ তাকে দেখতে যান? শুধু কি দেখতে যাওয়া, রোজ যাওয়ার সময় বিস্কুট, হরলিক্স, ফলমূল কত কিছু নিয়ে যান তিনি। তাছাড়া ওর পিছনে টাকা খরচ করার ব্যাপারেও এতটুকু কার্পণ্য করছেন না তিনি। শোনা যাচ্ছে কলকাতা থেকে একজন নামকরা ডাক্তার আনার কথা ভাবছেন বড় সাহেব। কিন্তু কেন? কাছেদ বলে, যদি টাকা খরচ করেই থাকে আপনাদের এত মাথা ব্যথা কেন? শুনে বিশ্রীভাবে হাসে 1 নম্বর কেরানি। বলে, মাথা ব্যথা হতো না যদি না এই টাকা খরচের পেছনে অন্য কোনো উদ্দেশ্য লুকানো থাকতো। বলে আবার হাসে লোকটা। কাছেদ বুঝতে পারে না ও কি বলতে চায়। ইতস্তত করে সে আবার প্রশ্ন করে, তার মানে? মানে মানে অত্যন্ত সহজ। চারপাশে তাকিয়ে নিয়ে 1 নম্বর কেরানি বলে, মকবুল সাহেবের একটা বয়স্ক মেয়ে আছে, সে খবর রাখেন? কাছেদ বলে, হ্যাঁ রাখি। একটি নয়, 2-3টি মেয়ে আছে তার। ব্যাস। মাথা তুলে 1 নম্বর কেরানি আবার বলে, বাকিটুকু আপনি নিজেই বুঝে নেন। কাছেদের বুঝতে বাকি থাকে না। অ্যাকাউন্টেন্ট তার টেবিল থেকে গলা বাড়িয়ে বলেন, পরশুদিন বিকেলে দেখলাম বড় সাহেব তার গাড়ি করে ওদের হাসপাতাল থেকে বাসায় পৌঁছে দিচ্ছেন। কাছেদ পরক্ষণে বলে, ওটা অন্যায় কিছু করেননি তিনি। আরে সাহেব, আপনারা তো গা জ্বলছে কেন শুনি? 1 নম্বর কেরানি টেনে টেনে বলেন। আমার তো আর আপনিকে বলছি না। জবাবে কিছু বলতে যাচ্ছিল কাছেদ। বড় সাহেবকে এদিকে আসতে দেখে চুপ করে গেল সে। বড় সাহেব কেন যে এ ঘরে এলেন কিছু বোঝা গেল না। লম্বা অফিস ঘরটায় বার কয়েক পায়চারি করলেন তিনি। মনে হলো কি যেন গভীরভাবে ভাবছেন, চিন্তা করছেন। স্ত্রীর সঙ্গে ডিভোর্স হওয়ার পরে, আগে এবং পরে সবসময় তাকে কিছু একটা চিন্তা ক্লিষ্ট দেখাতো। কিন্তু আজকের ভাবনার মধ্যে রয়েছে একটা অনিবার্য অস্থিরতা। কেরানিরা এখন আর কথা বলছে না, কাজ করছে। বিকেলে কাছেদের মনটা হঠাৎ করে উদাস হয়ে গেল। বাড়িতে মায়ের অসুখ, তবু বাসায় ফিরতে ইচ্ছে করলো না তার। ইচ্ছে হলো জাহানারাদের ওখানে যেতে। কি করছে এখন জাহানারা? হয়তো বাগান বসে বসে গল্প করছে, পাহাড় বান্ধবীদের সঙ্গে, কিংবা তার শোবার ঘরে জানালার পাশে বই পড়ছে, উপন্যাস, গল্প অথবা কবিতা, কিংবা তার শোবার ঘরে জানালার পাশে বই পড়ছে, উপন্যাস। এগুলো কতদিন আমি ভেবেছি আমার মনের একান্ত গোপন কথাটা ব্যক্ত করব তার কাছে। বলবো, সব বলবো। এসো আমার ঘরে বাঁধি, আমরা ঘর বাঁধি, তুমি আর আমি, আমরা দুজনা, আর কেউ থাকবে না সেখানে, কেউ না। রাস্তায় কত লোক আসছে যাচ্ছে, হাসছে, কথা বলছে। ওরাও হয়তো ভাবছে কারো কথা, কারো স্বপ্ন আঁকছে মনে মনে, কল্পনার চোখে দেখবার চেষ্টা করছে ভবিষ্যতের দিনগুলোকে, রোমাঞ্চময় অনাগত দিন। আজকাল জাহানারাকে নিয়ে একটু বেশিই করে ভাবছে কাছেদ। মূলে রয়েছে মা, রোজ একবার করে তারা দিচ্ছেন তিনি, বিয়ে কর, আমি বেঁচে থাকতে থাকতে একটা বউ নিয়ে ঘরে আয়। বিয়ের কথা যখনই ভাবে কাছেদ, জাহানারা ছাড়া অন্য কারো চিন্তা মনে আসে না তার। একমাত্র জাহানারা স্ত্রী হিসেবে ঘরে আসতে পারে তার, আর কেউ নয়। বাইরে বাসার সামনে কমলা রঙের শাড়ি পরে মেয়েটি দাঁড়িয়ে, সে জাহানারা নয়, শিউলি। শিউলির সঙ্গে সে অনেক দিন আগে জাহানারার জন্মদিনে এই বাড়িতেই প্রথম দেখা হয়েছিল। শিউলি বলল, ও এখন সেটা শিখছে, ডিস্টার্ব করা ঠিক হবে না। আসুন না, আমরা এখানে মাঠের উপর বসি। কাছেদ ইতস্তত করে বলল, হ্যাঁ বসা যেতে পারে, আমার কোনো আপত্তি নেই। শিউলি ঠোঁট টিপে হাসলো, মনে হলো কিছু বলবে, বলল না। মাঠের উপরে যেখানে কয়েকটা ফুলের টপ লাল সাদা ফুল ফুটে আছে সেখানে এসে বসলো ওরা। কাছেদ বলল, আমাদের বাসায় আর এলেন না যে? শিউলি বলল, যেতাম, কিন্তু পরে ভাবলাম এই আসা যাওয়ার উৎসাহ দেখে আপনি যদি শেষে ভুল বুঝে বসেন আমায়। ভুল? ভুল কিসের?
কাসেদ অবাক হলো। শিউলি হেসে হেসে বলল, যদি ভাবেন আমি আপনার প্রেমে পড়ে গেছি তাহলে বলে শব্দ করে হেসে উঠল সে। হাসির দমকে সরু দেহটা যেন নিতিয়ে পড়তে চাইল ঘাসের উপরে। কাঁধের উপর থেকে কোলে নেমে আসা আঁচলখানা আবার যথাস্থানে তুলে নিয়ে শিউলি বলল, আচ্ছা একটা কথা জবাব দিতে পারেন? কি কথা? মাঝে মাঝে আপনাকে বড় দেখতে ইচ্ছে করে। কেন বলুন তো? শিউলি তার চোখের দিকে তাকালো। পরপর কয়েকটা ঢোক গিলল কাসেদ। জবাব দেবার মতো কোনো কথা খুঁজে পেল না সে। আলোচনা অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার জন্যই হয়তো সে পরক্ষণে বলল, চলুন না, জাহানারা ঘরে গিয়ে বসা যাক। এতক্ষণে তার সেতার শেখা নিশ্চয়ই শেষ হয়েছে। এত শীঘ্রই? শিউলি যেন চিৎকার করে উঠল। তারপর ঠোঁটের কোণে অর্থপূর্ণ হাসির ঈশ্বর তরঙ্গ তুলে ধীর গলায় বলল, আপনি কি ভাবেন সেতার শেখাটাই মুখ্য? কাসেদ শুধালো, কেন বলুন তো? শিউলি হাসলো। আপনি কিছুই জানেন না তাহলে? কাসেদের বুকটা কেঁপে উঠল সাহসা। কিছু বলতে গিয়ে আবার কয়েকবার ঢোক গিলল। কই জানি না তো। শিউলি চোখে মুখে কৌতুক। সামনে ঝুঁকে এসে আস্তে বলল, তারের সঙ্গে তারের জোর প্রেম চলছে। তার মানে? হৃৎপিণ্ডটা গলার কাছে এসে আঘাত করছে যেন। সব প্রশ্ন দৃষ্টি মেলে ওর দিকে তাকিয়ে রইল কাসেদ। শিউলি বলল, এখনো বুঝলেন না? ঠোঁট টিপে আবার হাসলো সে। এই সহজ কথাটা বুঝতে এত দেরি হচ্ছে আপনার? তার পাশে এক পলক দেখে নিয়ে আরও সরে এলো শিউলি। মাস্টার আর ছাত্রীতে মন নেয়ার পালা চলছে, দেয়া নেয়ার। বুঝলেন? কাসেদের মনে হলো ওর দেহটা যেন ক্লান্তি আর অবসাদে ভেঙে আসতে চাইছে। উঠে দাঁড়াবার শক্তি পাচ্ছে না সে। কেন এমন হলো? কেন এমন হলো জাহানারা? এই সিদ্ধান্ত নেবার আগে আমাকে একবার জিজ্ঞেস করলে কি ক্ষতি হয়ে যেত তোমার? আমি নিশ্চয়ই বাধা দিতাম না। কেন দেব? পৃথিবীতে আমরা সবাই প্রথমে নিজের কথা ভাবি, পরে অন্যের। তুমি তোমার পথে চলবে, আমি আমার পথে। তোমারটা আমি কোনোদিনও কেড়ে নিতাম না। তবে কেন তুমি সবকিছু লুকিয়ে গেলে আমার কাছে থেকে বুঝতে পারছি না। ও কি, আপনি একেবারে চুপ করে গেলেন যে? শিউলির কণ্ঠস্বরে জিজ্ঞাসার সুর। কি ভাবছেন? না তো কিছু না। কাসেদ নিজেকে আড়াল করতে চাইল শিউলির দৃষ্টি থেকে। শিউলি আবার বলল, আপনি যেন কেমন একটু গম্ভীর হয়ে গেলেন মনে হচ্ছে। তাই নাকি? না, এমনি। কাসেদ নড়ে চড়ে বসলো। শিউলি শুধালো, উঠবেন নাকি? কাসেদ বলল, হ্যাঁ, না ভাবছি। কি ভাবছেন? এখানে আর একটু বসা যাক, কি বলেন? অনেকটা সহজ হবার চেষ্টা করলো কাসেদ। শিউলি বলল, জাহানারার সঙ্গে দেখা করবেন না? না, করব না। কেন? দেখা করতেই তো এসেছি, দেখা করব না কেন? কাসেদ একটু উল্টো পাল্টো পুকছে। বলতে গিয়ে গলার স্বরটা কাঁপলো ওর। কি আশ্চর্য! আজ বিকেলে জাহানাদের বাসার পথে আস্তে আস্তে অনেক কিছু ভেবেছে কাসেদ। অনেক কল্পনার জাল বুনেছে, কিন্তু ভুলেও ভাবেনি মাস্টারের সঙ্গে এমন একটা সম্পর্ক পাতিয়ে বুঝতে পারে জাহানারা। কেন এমন হলো? শিউলি শুধালো, আপনার শরীরটা কি খারাপ লাগছে? কাসেদ উত্তরে কিছু বলতে যাচ্ছিল। শিউলি তাকে বাধা দিয়ে আবার বলল, ওই যে জাহানারা। মাঠ থেকে বারান্দার দিকে দেখলো কাসেদ। এইমাত্র মাস্টারকে নিয়ে বেরিয়েছে জাহানারা। মাস্টার বলল, এবার যাই তাহলে? জাহানারা বলল, যাই নয়, আসি। কাল ঠিক সময় আসছেন তো? আসবেন কিন্তু, নইলে আরো বেশিক্ষণ বসিয়ে রাখবো। একটু শাসন, একটু রাগ, একটু অভিমান। এমন করে তো কাসেদের সঙ্গে কোনোদিন কথা বলেনি জাহানারা। শিউলি বিড়বিড় করে কি বলল কিছুই বোঝা গেল না। জাহানারা তার মাস্টারের দিকে চেয়ে চেয়ে হাসছে, দাঁতগুলো চিকচিক করছে বিকেলের রোদে। ধীরে ধীরে উঠে দাঁড়ালো ওরা। শিউলি ডাকলো, জাহানারা। ওদের দেখে চোখ জোড়া বড় বড় করে তাকালো জাহানারা। তোমরা ওখানে করছো কি? শিউলি হেসে দিয়ে বলল, প্রেমালাপ করছি। তাই না কাসেদ সাহেব? ঘাড় বাঁকিয়ে বাঁকা চোখে কাসেদের দিকে তাকালো সে। জাহানারা ততক্ষণে এগিয়ে এসেছে সামনে। কাসেদ কোনো উত্তর না দিয়ে গম্ভীর হয়ে গেল। জাহানারা শুধালো, আপনি কখন এসেছেন? কাসেদ কোনো জবাব দেওয়ার আগেই শিউলি বলল, অনেকক্ষণ হয় উনি এসেছেন। আমি আটকে রেখেছি এনাকে। জাহানারা বলল, ভেতরে গেলেই তো পারতেন। না, ভাবলাম আপনার অসুবিধা হতে পারে, যতই লুকোতে ইচ্ছে করুক না কেন। গলার স্বর অস্বাভাবিক শোনালো জাহানারার কানে। জাহানারা মিষ্টি করে হাসলো। কি যে বলেন, অসুবিধা কেন হবে? আসুন, ভেতরে বসবেন। কাসেদের মনে হলো জাহানারা কথাবার্তা আগের সে আন্তরিকতা নেই। বাড়িতে এসেছে যখন বসাতে হবে, তাই বুঝতে বলছে সে। সামনে জাহানারা আর পিছনে শিউলি আর কাসেদ পাশাপাশি। শিউলি চাপাসরে শুধালো, আপনার কি হয়েছে বলুন তো? সে তখন থেকে কেমন যেন গুম হয়ে আছেন। কাসেদ বলল, ও কিছু না। জাহানারা পিছন ফিরে জিজ্ঞেস করলো, আমাকে কিছু বলবেন? বললেন কি? কাসেদ সংক্ষেপে বলল, না, হাঁটতে কষ্ট হচ্ছে ওর দেহটা কাঁপছে, বুকের মধ্যে একটা চিনচিনে ব্যথা যন্ত্রণা। কাসেদের মনে হলো এই মুহূর্তে এখান থেকে ছুটে দূরে কোথাও পালিয়ে যেতে পারলে যেন কিছুটা শান্ত পেত সে, স্বস্তি পেত। মাথাটা ভার হয়ে আসছে ধীরে ধীরে। মনে হচ্ছে দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গড়িয়ে পড়তে পারে। কেন এমন হলো? পা থেকে মাথা পর্যন্ত এক নজর জাহানারাকে দেখে নিল কাসেদ। আজ ওকে আগের চেয়ে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে, অনেক আকর্ষণীয়। ওর চোখের আর মুখের লাবণ্য অনেক বেড়ে গেছে, কথার মধ্যে আশ্চর্য পরিবর্তন। কাসেদের মনে হলো সে যেন এই মুহূর্তে আরো বেশি করে ভালোবেসে ফেলেছে ওকে। তাকে পাবার আকাঙ্ক্ষা আরো তীব্র হয়ে দেখা দিয়েছে ওর মনে। না, জাহানারাতকে বাদ দিয়ে ভবিষ্যতের কোনো কিছুই পরিকল্পনা
বা কল্পনা করতে পারে না কাসেদ, কিছুই না। জাহানারা শুধালো, চা খাবেন না কফি? কাসেদ কোনো উত্তর দিল না, শুধু এক দৃষ্টি তাকিয়ে রইল ওর দিকে। জাহানারা বলল, আপনার কি হয়েছে বলুন তো? আজ কেমন যেন অন্যরকম মনে হচ্ছে আপনাকে। কাসেদ মনে মনে ভাবলো, পরিবর্তন আমার মধ্যে নয়, তোমার মধ্যে এসেছে। তুমি আগে সেই মেয়ে নেই, সম্পূর্ণ ভিন্ন। কিন্তু মুখে বলল, আমার শরীরটা ভালো নেই। সে কি অসুখ করেনি তো? জাহানারার চোখে মুখে আতঙ্কের ছায়াপাত হলো। হাত বাড়িয়ে ওর কপাল স্পর্শ করে দেখল সে। বলল, কই, টেম্পারেচার নেই তো? শিউলি বলল, ওর তো জ্বর হয়নি যে টেম্পারেচার হবে। ও শরীর খারাপ করেছে। জাহানারা বলল, এক কাপ কফি খান, শরীর ভালো লাগবে। কাসেদ বলল, থাক, এখন আমার কিছুই খেতে ইচ্ছে করছে না, তাছাড়া এখনই আমাকে উঠতে হবে। জাহানারা চোখ বড় বড় করে বলল, সে কি, এই এলেন আর চলে যাবেন? কথাটা কানে গেল না ওর। ও তখন ভাবছে, জাহানারার জন্য একটা সেতারার মাস্টার ঠিক না করে দিন। তখন যদি ওর অনুরোধ রক্ষা করতো সে, তাহলে হয়তো এত বড় বিপর্যয় ঘটতো না। শিউলি শুধালো, আপনি কি এখন বাসায় ফিরবেন? কাসেদ বলল, হ্যাঁ। খুলে যাওয়া খোপাটা ভালো করে বাঁধতে বাঁধতে জাহানারা জানালার পাশে সরে দাঁড়ালো। তারপর সেখান থেকে জিজ্ঞেস করলো, রোববার দিন বিকেলে কি আপনি বাসায় থাকবেন? কেন? যদি থাকতেন তাহলে বাসায় আসবো, আপনার সঙ্গে কিছু কথা আছে আমার। মুখটা আবার মোচড় দিয়ে উঠলো ওর, আর চোখে একবার ওকে দেখে নিয়ে বলল, রোববার ছাড়া অন্য কোনো দিন আসতে পারেন না? জাহানারা বলল, রোববার দিন আমার ছুটি কিনা, তাই অন্যদিন গেলে আমার সেতার শেখা হবে না, মাস্টার সাহেব ভীষণ রাগ করবেন। আবার সেতার শেখা? আবার সেতারের মাস্টার? রাগের দেহটা জ্বালা করে উঠল ওর। পরক্ষণে উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, আমি বাসায় থাকবো, আসবেন, এখন চলি। ওর সঙ্গে সঙ্গে শিউলি উঠে দাঁড়ালো। আমার একটা কথা রাখবেন কাসেদ সাহেব। কি? বাড়ি যাবার পথে আমাকে হোস্টেলে পৌঁছে দিয়ে যাবেন। কিন্তু কাসেদ ইতস্তত করে বলল, পথটা তো এক হলো না, উল্টো। শিউলি বলল, আমার জন্য না হয় একটু উল্টো পথ ঘুরিয়ে গেলেন। যাবেন কি? কাছে জাহানারার দিকে এক পলক তাকালো। ও জানালা গলিয়ে বাইরের আকাশ দেখছে। দেখুক। কাসেদ বলল, যাবো বই কি, চলুন। গলাস্বরে উৎসাহের আধিক্য দেখে নিজেই চমকে উঠল। বুঝতে পারলো না কথাটা হঠাৎ এত জোরের সঙ্গে কেন বলতে গেল সে। জানালা থেকে সরে এলো জাহানারা। শিউলি শুধালো, তুমি এখন ঘরে বসে বসে করবে কি জাহানারা? জাহানারা ধীর গলায় বলল, কি আর করবো, মাস্টার একটা নতুন গল্প দিয়ে গিয়েছেন, বসে বসে সেতার বাজাবো। আবার মাস্টার, আবার সেতার। শিউলিকে সঙ্গে নিয়ে বাইরে বেরিয়ে এলো কাসেদ। কিছুই ভালো লাগছে না, মনটা একেবারে শূন্য হয়ে গেছে ওর। আকাশে অনেক তারা জ্বলছে, রাস্তায় অনেক লোক, বাতাসে কারবাগানের মিষ্টি গন্ধ আসছে ভেসে। কিন্তু এর কোনো কিছু দিয়ে এই শূন্যতা ভরানো যাবে না। শুনছেন? সহসা কাসেদ বলল, আপনার প্রস্তাব মেনে নিয়েছি, আপনিও আমার একটা কথা রাখুন আজ। কি কথা? শিউলির দুমুখ চোখে উকসুকু ভিড় করেছে এসে। কাসেদ মৃদুগলায় বলল, আমার সঙ্গে একটু বেড়াবেন, ঘুরবেন, যেখানে সেখানে, আমি নিয়ে যাই। আজ বড় একা একা লাগছে আমার। শিউলি ভোজোরা প্রসারিত করে তাকালো ওর দিকে, তারপর হেসে দিয়ে বলল, কিন্তু আমার যে 9টার মধ্যে হোস্টেলে ফিরতে হবে, নাইলে সুপার ভেতর ঢুকতে দেবে না, শেষে অনেক ঝামেলা পোহাতে হবে। কাসেদ স্লান হেসে বলল, আমি যদি আপনার জন্য উল্টোপথ পাড়ি দিতে পারি, আপনি আমার জন্য এই ঝামেলাটুকু নিতে পারেন না? কিন্তু কেন বলুন তো? কণ্ঠে ঈষৎ বিস্ময় নিয়ে শিউলি শুধলো, আজ হঠাৎ বেড়াতে ইচ্ছে করলো আপনার, বিশেষ করে আমাকে সঙ্গে নিয়ে? কাসেদ সহসা কোনো জবাব দিল না। নীরবে কি যেন ভাবলো। জাহানারা কেন এমন করলো? তুমি কেন এরকম করলে? তোমাকে ভালোবেসে পরিপূর্ণ ছিলাম আমি, যেদিকে তাকাতাম ভালো লাগতো আমার। আজ আকাশে নীল আর নিউনের আলো সবকিছু বিবর্ণ মনে হচ্ছে আমার চোখে। কেন এমন হলো জাহানারা? আমি জাহানারা নই, শিউলি। শিউলি মিটমিটি হাসছে, কপালে কয়েকটা ভাঁজ পড়েছে ওর। কাসেদ অপ্রস্তুত হয়ে গিয়ে বলল, না মানে, কথাটা শেষ করলো না সে। সহসা শিউলির একখানা হাত নিজের হাতে তুলে নিয়ে আবেগ ভরা গলায় কাসেদ বলল, আচ্ছা বলতে পারেন আমি যা চাই তা পাইনি কেন? হাতখানা সরিয়ে নিল না শিউলি, মৃদু চাপ দিয়ে শুধু বলল, চাওয়া পাওয়ার সঙ্গে সাপে নেউলের সম্পর্ক রয়েছে যে। এ দেখুন না, আমি চাই ছেলেদের সঙ্গে বন্ধু হিসেবে মিশতে, আর ওরা চায় আমার ঘরের গিন্নি হিসাবে পেতে। ভাবুন তো কেন বিচ্ছিরি ব্যাপার কেমন। শিউলি হাসলো শব্দ করে। কিন্তু আপনাকে যদি গিন্নি হিসাবে কেউ পেতে চায়, সেটা কি অন্যায়? ওর হাতে একটা নাড়া দিল শিউলি। শিউলি বলল, একতরফা চাওয়াটা অন্যায় বই কি? কথাটা তীরের ফলার মতো এসে বিল্ল বুকে। শিউলি কি বলতে চায়? জাহানারার সঙ্গে একতরফা প্রেম করে অন্যায় করেছে কাসেদ? না, আপনার সঙ্গে একমত হতে পারলাম না আমি। কাসেদ জোরের সঙ্গে বলল, ভালোবাসা অন্যায় নয়, সে একতরফা হোক কিংবা দুই তরফা। হাতখানা ওর দিক থেকে টেনে নিয়ে অপূর্ব কণ্ঠে বলল, ধরুন আমি যদি আপনাকে ভালোবাসি, আপনি কি তা সহজ করে নিতে পারেন? অবশ্য আপনাকে ভালোবাসতেও যাওয়ার কোনো প্রশ্নই আসে না। কেন কেন বলুন তো? শিউলির কথা জবাব দিতে গিয়ে বিচলিত বোধ করলো কাসেদ। সে বুঝে উঠতে পারল না, আর 5টা ছেলেকে যদি ভালোবাসা যেতে পারে, ওকে কেন নয়? শিউলি কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে রইল ওর দিকে, তারপর বলল, এসব কেনর উত্তর দেয়া কঠিন কাসেদ সাহেব। আমার তরফ থেকে বলতে গেলে বলতে হয়, আপনি বন্ধু হিসেবে অত্যন্ত ভালো, কিন্তু প্রেমিক হিসেবে নন। বলে মুখ টিপে হাসলো সে। নিজেকে বড় অসহায় মনে হলো কাসেদের, হাত পাগুলো ভেঙে আসছে। না, আমি তো বন্ধু হিসেবে জাহানারাকে পেতে চাইনি, আমি চাই আরো আপন করে, একান্ত ভাবে, নিজের করে। কেন কেন আমাকে ভালোবাসা যেতে পারে না? আবেগের চাপে গলাটা ভেঙে আসছে তার।
আপনি কি মনে করেন? কথাটা শেষ করতে পারল না কাসেদ। শিউলি হাসির শব্দে থেমে গেল। শিউলি বলল, আপনার কি যেন হয়েছে আজ? এসব বাদ দিয়ে এখন বাসায় ফিরে যান, আমারও হোস্টেলে যেতে হবে। কাসেদ কোনো জবাব দেওয়ার আগেই রিক্সাওয়ালাকে হোস্টেলের পথে যাবার নির্দেশ দিল শিউলি। পথে আর কোনো কথা হলো না। শিউলি চুপ, ঠোঁটের কোণে শুধু একটুখানি হাসি, মাঝে মাঝে জেগে আবার মিলিয়ে যাচ্ছে। কাসেদ নীরব, মাথাটা ভীষণ ব্যথা করছে ওর। সারা রাত ঘুমালো না সে। সকালে স্নান সেরে এসে বড় সাহেবের কাছে একখানা দরখাস্ত লিখল কাসেদ। দিন 7 ছুটি চাই, এই 7টা দিন কোথাও বেরুবে না সে, একা ঘরে বসে থাকবে, শুধু ভাববে আর ভাববে কেন এমন হলো। আগামী রোববার বাসায় আসবে বলেছে জাহানারা। কেন আসবে? কিছু কথা আছে তার। কি কথা? একবার ডেকেছিল সেতারের মাছটা ঠিক করে দেবার জন্য, এবার হয়তো বলবে মাস্টারের সঙ্গে আমার বিয়ের আয়োজন করে দাও। কাসেদ যেন এজন্যই এসেছিল জাহানারার জীবনে। দরখাস্তখানা লিখে পকেটে রাখলো কাসেদ। 7 দিনের ছুটি চাই তার, যদি না দেয় তাহলে চাকরি ছেড়ে দেবে সে। কি হবে 10টা থেকে 5টা পর্যন্ত গাধার খাটুনি খেটে? তার চেয়ে লিখবে সে, দিনরাত শুধু লিখবে আর লিখবে, সেই ভালো। দরখাস্ত নিয়ে অফিসে এসে খবর শুনে বোবা হয়ে গেল কাসেদ। বড় সাহেব আবার বিয়ে করেছেন মকবুল সাহেবের মেজ মেয়েকে। আগেই জানতাম, এ না হয়ে পারে না। 1 নম্বর কেরানি বিশেষ চোরের সঙ্গে বলিনি আমি? এত যে ছোটাছুটি, এর পিছনে কিন্তু আছে, কারণ আছে। দেখুন তো। অ্যাকাউন্টেন্ট বললেন, আমারও তাই সন্দেহ হয়েছিল বলে একটা লম্বা হাই তুললেন তিনি। কিন্তু কি বলেন, ব্যাপারটা ঠিক বিশ্বাসযোগ্য বলে মনে হয় না। দুনিয়াতে কত মেয়ে থাকতে কিনা ওই কালো কুচ্ছিত মেয়েটাকে। কথাটা শেষ করলেন না তিনি, অঙ্গভঙ্গি দিয়ে বাকিটা বুঝিয়ে দিলেন। 1 নম্বর কেরানি হাসলেন কাসেদের দিকে তাকিয়ে। কাসেদ নিজেও খবরটা বিশ্বাস করতে পারছিল না। সেদিন মকবুল সাহেবের বাড়িতে সন্ধ্যার আবছা আলোয় আবিষ্কার করা মেয়েটি এখন গিন্নি সেজে বড় সাহেবের বাড়িতে এসে উঠেছেন ঘর সংসার করার জন্য। ইচ্ছে করলে ওকে কাসেদও বিয়ে করতে পারত। তাহলে এখন বড় সাহেবের ঘরে না থেকে মেয়েটি থাকত কাসেদের ঘরে। অফিস শেষ বাড়ি ফিরে গেলে ছুটে এসে দরজাও খুলতে দিত সে। এসে বলতো, ফিরতে এত দেরি হলো কেন? কাসেদ গম্ভীর গলায় বলতো, এক গাদা কাজ, ফেলে আসি কি করে বলতো? বলতে গেলে এক হাতে দরজাটা বন্ধ করে দিত সে, আর অন্য হাতে কাছে টেনে তাকে নিত। কিন্তু এসব কি চিন্তা করছে কাসেদ? গাছ হারা দিয়ে উঠে দাঁড়িয়ে বেয়ারার হাতে দরখাস্তখানা বড় সাহেবের কাছে পাঠিয়ে দিল কাসেদ। একটু পরে বড় সাহেব ডেকে পাঠালেন। কাসেদ ভাবছিল কি বলে ছুটি নেবে, কিন্তু সাহেবের মুখের দিকে তাকিয়ে সব ভাবনা মুহূর্তে দূর হয়ে গেল। অবাক হয়ে তার দিকে কিছুক্ষণ চেয়ে রইল সে। কোট প্যান্ট নয়, আজ পায়জামা পাঞ্জাবি পরে অফিসে এসেছেন তিনি। সারা মুখে পরিতৃপ্তির উজ্জ্বল আভা, দু চোখে আনন্দের অপূর্ব ঝিলিক, যেন জীবনে এই প্রথম প্রেমে পড়েছেন বড় সাহেব। তার এই রূপ আর কখনো দেখেননি কি। সাহেব মৃদু গলায় শুধলেন, হঠাৎ ছুটি চাইছেন, কি ব্যাপার? কাসেদ বলল, মায়ের ভীষণ অসুখ, সারাক্ষণ তার কাছে থাকতে হচ্ছেও, তাই আর কি। কথাটা সম্পূর্ণ সত্য না হলেও একেবারে মিথ্যে নয়। সাহেব উৎকণ্ঠা জানিয়ে বললেন, ভীষণ অসুখ? সে কি, ভালো দেখি ডাক্তার দেখিয়েছেন তো? মাথা নেড়ে সম্মতি জানালো কাসেদ। বলল, ডাক্তার বলেছে সবসময় রুগীর কাছে থাকতে, তাই তো। কথাটা শেষ করলো না সে। টেবিলের উপর থেকে কলমটা তুলে নিয়ে দরখাস্ত একপাশে কি যেন লিখলেন বড় সাহেব। বললেন, ছুটি আমি দিয়ে দিচ্ছি, কিন্তু এর মধ্যে মায়ের শরীর যদি ভালো হয়ে আসে তাহলে অফিস করবেন এসে, নইলে অনেক কাজ জমা হয়ে পড়ে থাকবে। দরখাস্ত খানা টেবিলের একপাশে রেখে দিয়ে বেয়ারাকে ডাকবার জন্য বেল টিপলেন বড় সাহেব। তাকে সালাম জানিয়ে ধীরে ধীরে বাইরে বেরিয়ে গেল কাসেদ। রোববার দিন আসবে বলেছিল জাহানারা, এলো না। সকাল থেকে বাসায় অপেক্ষা করেছিল কাসেদ। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল, তখনও না। আশায় বিচলিত বোধ করল সে। এবার মনে হলো হয়তো সে আর আসবে না। কাপড় পরে বাইরে বেরোবার তোড়জোড় করলো, কিন্তু কাপড় পরা হয়ে গেলে মনে হলো যদি সন্ধ্যার পরে আসে তাহলে। কাসেদকে ঘরে না পেয়ে হতাশ হয়ে ফিরে যাবে জাহানারা। কি জানে কি কথা বলার আছে তার। এমনও হতে পারে শিউলি যা বলছে তার সবটুকু মিথ্যা। হায় খোদা, যদি তাই হতো। ভাবতে গিয়ে আর বাইরে বেরোনোর হয় না তার। কিন্তু সন্ধ্যার পরেও এলো না জাহানারা, রাতেও না। বিরক্ত হয়ে রাত 10টার সময় বাইরে বেরিয়ে পড়েছে কাসেদ। ফিরেছে রাত 2 বেজে। সে রবিবারে না এলেও পরের রবিবারে এলো জাহানারা। তখন বিকেল। ঘরে সে মায়ের মাথায় কাছে বসলো সে। অসুস্থ মা অনুযোগ ভরা কণ্ঠে বললেন, এতদিন পরে এলে মা? জাহানারা মৃদু গলায় বলল, কাঁদছিলা না হাতিছিল? অদূরে দাঁড়ানো কাসেদ অনমনে বিড়বিড় করে উঠল। মা অত্যন্ত স্নেহের দৃষ্টিতে দেখছিলেন তাকে, আর ফিরে তাকাচ্ছিলেন কাসেদের দিকে। মা কি চান আর এই মুহূর্তে তিনি মনে মনে কি ভাবছেন তা ভালো করে জানে কাসেদ। যারা ধর্মপ্রাণ, খোদা নাকি তাদের বাঞ্ছা পূর্ণ করে দেয়। তবে কি মায়ের বাসনা বাস্তবে রূপ পাবে? কাসেদ কি বিয়ে করতে পারবে জাহানারাকে? ও এসব কি ভাবছে সে। মা আর জাহানারার সামনে থেকে সরে নিজের ঘরে চলে আসে কাসেদ। একটা বিষয় সে এখনো বুঝতে পারছে না। আজ আসার পর থেকে কাসেদের সঙ্গে এখনো একটা কথাও বলেনি জাহানারা। বললে নিশ্চয় ওর সম্মানহানি হতো না। সেতারে মাস্টারকে যদি ও বিয়ে করতে চায় করুক না, তাতে কাসেদের কোনো বক্তব্য থাকবে না। ব্যথা যদি সহ্য করতে হয় নীরবে সহ্য করবে সে। পাশের ঘরে মা আর জাহানারা কি আলাপ করছে সব এই ঘরে শুনতে পাচ্ছে কাসেদ।
মা এখন নাহারের বিয়ের কথা শোনাচ্ছে তাকে। ওর বিয়ের পাকা কথা দিয়ে দিলাম মা, 3 তারিখ আসছে, সবটাই ঠিক হবে। ছেলেটি বড় ভালো। জাহানারা শুধালো, ছেলেটি কি ঢাকাতেই আছে? মা বললেন, হ্যাঁ, ঢাকায় বাসা আছে ওর। জাহানারা বলল, তাহলে ভালোই হলো, সবসময় আপনার কাছে কাছে থাকবে। তা মা, আমি যতদিন বেঁচে আছি ওকে চোখের আড়াল করছি না, বিয়ের পরে ও আমার কাছে থাকবে। মা ভাঙা গলায় বললেন, ও আমার ডান হাত, ও কাছে না থাকলে আমি চোখে দেখি না মা। বড় ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে, অমনটি আর হয় না। বলতে কি একটা দীর্ঘশ্বাস ছাড়লেন তিনি, কিন্তু থামলেন না। আবার বললেন, মেয়েদের কি একটা দীর্ঘশ্বাস 5-10টা স্বাদ আহ্লাদ থাকে, ওর তাও নেই। কোনোদিন মুখ ফুটে কিছুই চায়নি সে আমার কাছে। বলতে কি একবারে কেঁদে ফেললেন তিনি। কান্নায় বন্ধ হয়ে এলো তার কণ্ঠস্বর। নাহার ডাকলো, মা। জাহানারা নীরব। কি বলবে হয়তো সে বুঝে উঠতে পারছিল না। আঁচলে চোখ মুছতে মা বললেন, যাও তুমি এবার ও ঘরে গিয়ে বসো। নাহার, মা আমার, ওদের জন্য 2 কাপ চা বানিয়ে দে। কাছের বিছানায় বসে বসে এতক্ষণ ওদের আলাপ শুনছিল। উঠে দাঁড়িয়ে জানার পাশেও সরে গেল সে। দরজার দিকে পেছন ফিরে থাকায় সেদিকটার কিছু এখন সে দেখতে পাচ্ছে না। দেখছে বাইরের আকাশ, যদিও সজাগ মন তার পিছনে পড়ে আছে। জাহানারা পায়ের শব্দ শোনা গেল এই ঘরে। জাহানারা উপর আরো ঝুঁকে এলো সে। শব্দ থেমে গেছে। কাশেত আর চোখে একবার তাকালো পেছনে। ঘরের মাঝখানে এসে দাঁড়িয়েছে জাহানারা, দেখছে ওকে। ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো কাশেত। ও আপনি? ও কখন এসেছে যেন জানে না সে। জাহানারা মৃদু গলায় শুধালো, অমন তন্ময় হয়ে কি দেখছিলেন বাইরে? কিছু না, এমনি দাঁড়িয়েছিলাম। সরে এসে বিছানায় বসলো কাশেত। বসুন। চেয়ারটা টেনে জাহানারা বসলো। গত রোববার দিন আসবো বলেছিলাম, হঠাৎ একটা কাজ পড়ে যাওয়ায় আসতে পারিনি। যেন কৈফিয়ত দিচ্ছে সে। কাশেত বলল, অবশ্য আমিও বাসায় ছিলাম না, একটা কাজে সারাদিন বাইরে থাকতে হয়েছিল। মিথ্যে কথাই বলল সে। কেন যে বলল, হঠাৎ তার কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পেল না। জাহানারা হেসে বলল, তাহলে না এসে ভালোই করেছি, কি বলেন? কাশেত হাসার চেষ্টা করলো, পারল না। টেবিলের উপর থেকে একখানা বই তুলে নিয়ে তার পাতা উল্টোতে লাগলো জাহানারা। কিছু বলবে সে, কিন্তু কোথেকে শুরু করবে কিছু ভেবে উঠতে পারছে না। বার দুয়েক ব্যর্থ হয়ে অবশেষে জাহানারা বলল, আপনার সঙ্গে একটা কথা ছিল আমার। কাশেত ঢোকিলে বলল, বলুন। মুখটা আবার অস্বাভাবিকভাবে কাঁপছে, তার হাত পাগুলো ঠান্ডা হয়ে আছে। বইটা বন্ধ করে জাহানারা বলল, আপনি হয়তো জানেন না যে শিউলি একটা ছেলেকে ভালোবাসত। না তো না। কাশেত অবাক হয়ে তাকালো জাহানারার দিকে। সে বুঝতে পারলো না জাহানারা হঠাৎ শিউলির প্রসঙ্গ নিয়ে কথা বলছে কেন। স্বল্প বিরতি নিয়ে জাহানারা আবার বলল, ছেলেটি এখন ইতালিতে আছে, ফাইন আর্টসের ছাত্র সে। কিন্তু কিছু বলতে গেল কাশেত। ওকে থামিয়ে দিয়ে জাহানারা আবার বলল, 2 বছরের ট্রেনিংয়ে গেছে সে, ফিরে এলে ওদের বিয়ে হবে। কিন্তু সে তো কোনোদিন বলেনি আমায়। ঈষৎ বিস্মিত স্বরে কাশেত বলল, আজ আপনার কাছ থেকেই প্রথম শুনছি। জাহানারা স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল ওর দিকে, তারপর টেনে টেনে বলল, আপনি জানেন না বলে আপনাকে জানানোর প্রয়োজন, নইলে। সে থেমে গেল হঠাৎ। কাশেত ইতস্তত করে বলল, আপনি কেন বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। আপনি অবুঝ নন। জাহানারা পরক্ষণে বলল, কাউকে ভালোবাসতে যাওয়ার আগে তার সবকিছু জেনে নেওয়া উচিত, নইলে পরের দিকে অশেষ অনুতাপে ভুগতে হয়। বলতে গিয়ে চোখে মুখে রক্ত এসে জমেছে তার। কথাগুলো জড়িয়ে আসতে চাইছে বারবার। কাশেত চমকে উঠল। কিছু বলতে যাবে এমন সময় চা হাতে নাহার এসে ঢুকলো ঘরে। দুজনের দিকে 2 কাপ চা বাড়িয়ে দিতে গিয়ে উভয়ের দিকে তাকালো নাহার। তারপর নিঃশব্দে বেরিয়ে গেল সে। টেবিলের উপর চায়ের পেয়ালাটা দেখে নামিয়ে রেখে জাহানারা আবার বলল, অবশ্য শিউলি মেয়ে হিসেবে খারাপ নয়, আমার কাজিন, আমি ওকে ভালো করে জানি। তাছাড়া আপনার সঙ্গে মানাবেও বেশ। কিন্তু কথাটা শেষ করলো না সে। বিছানা থেকে উঠে দাঁড়িয়ে কি ভেবে আবার বসে পড়লো কাশেত। চায়ের পেয়ালায় চুমুক দিয়ে শুধালো, আপনার কথা কি শেষ হয়েছে? জাহানারা কথার জবাবে বলল, আমার অনধিকার চর্চার জন্য হয়তো আপনি রাগ করেছেন, তাই ক্ষমা চাইছি। কাশেত বলল, ক্ষমা চাওয়ার কোনো প্রশ্ন আসে না, কিন্তু কথা কি জানেন, আপনি যে এতক্ষণ এত কিছু বললেন, আমি তার কোনো হদিস খুঁজে পাচ্ছি না। শিউলিকে আমি ভালোবাসি, কথা আপনাকে কে বললো শুনি? ভয় নেই। জাহানার মৃদু হেসে বলল, আমি নিশ্চয়ই এ নিয়ে 10 জায়গায় আলোচনা করবো না। কাশেত বিরক্তির সঙ্গে বলল, আপনি ভুল করছেন, শিউলির সঙ্গে আমার তেমন কোনো সম্পর্ক নেই, বিশ্বাস করুন। সহসা গম্ভীর হয়ে গেল জাহানারা। স্থির চোখে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল সে। কি যেন খুঁজতে চেষ্টা করলো ওর 2 চোখের মুনিতে। তারপর টেনে টেনে বলল, সেদিন বাস থেকে ফিরে আসার সময় পথে আপনি কিছু বলেননি ওকে? কাশেত ভাবতে চেষ্টা করলো। সেদিন অনেক কথা হয়েছে শিউলির সঙ্গে, অনেক আলাপ। সঠিক কিছু ভাবতে গিয়েও মনে এলো না তার। ওকে চুপ থাকতে দেখে জাহানারা মৃদু হাসলো। উঠে দাঁড়িয়ে বলল, অনেক রাত হয়ে গেল, এখন উঠে তাহলে। কাজের সঙ্গে সঙ্গে বলল, একটা ভুল ধারণা নিয়ে আপনি চলে যাবেন, বসুন, আপনার সঙ্গে আমার কথা আছে। জাহানারা বসলো। বসে বলল, বলুন কি কথা? পাশের ঘরে মা নামাজ শেষে টেনে টেনে সুর করে কোরআন শরীফ পড়ছেন। শরীরটা আজ একটু ভালো যাচ্ছে তার, তাই উঠে বসেছেন বিছানায়। কাছের নীরবে কিছুক্ষণ তাকিয়ে রইল মেঝের দিকে। তারপর ধীরে ধীরে বলল, সেদিন ওর সঙ্গে আমার তেমন কোনো কথা হয়নি, যা হয়েছিল তার সবটুকু আমার মনে নেই। তবে যে কথাই হোক না কেন, তা থেকে আপনি যে সিদ্ধান্ত টেনেছেন তা সত্যি বলতে কি হাসি পাওয়ার মতো। জাহানারা মৃদু হাসলো। আপনার কাছে কৈফিয়ত চাইনি কাসেদ সাহেব, আমি কৈফিয়ত দিচ্ছিও না। সহসা রেগে গেল কাসেদ। আপনি শুনতে চেয়েছিলেন তাই বলছিলাম, না করলে বলবো না। বিছানা থেকে উঠে দাঁড়িয়ে জানার দিকে সরে গেল সে। দুজনে নিল। পাশের ঘর থেকে শুধু মায়ের সুর করে কোরআন পড়া শব্দ আসছে ভেসে। ধীরে ধীরে রাত বাড়ছে বাইরে, আকাশে অনেক তারা। এবার চলি। পিছন থেকে জানালার কণ্ঠস্বর শুনতে পেল কাসেদ। ফিরে তাকালো না, বলল, আসুন।
ঘরের মাঝখান থেকে জুতো শব্দ ধীরে ধীরে ঘরের বাইরে চলে গেল। পাশের ঘরে মায়ের সঙ্গে কথা বলছে জাহানারা। কাছেদ তখনও জানালার পাশে দাঁড়িয়ে। মানুষের সঙ্গে সহজভাবে মেলামেশার পরিণাম অবশ্যই এই দাঁড়ায়। শিউলির সাথে কোনো উদ্দেশ্য নিয়ে মেশিনি কাছেদ। জাহানারা মাধ্যমে আলাপ হয়েছিল, তারপর দেখা হলো, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতো, আলোচনা করতো। এর ঊর্ধ্বে অন্য কোনো সম্পর্ক ছিল না। কে জানে, হয়তো এটা জানার একটা মন গড়া ব্যাপার। নিচ থেকে হয়তো একটা সিদ্ধান্ত টেনেছে সে, আর তাই নিয়ে ছুটে এসেছে কাছেদকে বলতে। বলতে নয় ঠিক, সিদ্ধান্ত টেনেছে বকতে। কিন্তু কেন? কাছেদ যদি শিউলিকে সত্যিই ভালোবেসে থাকে, তাতে জাহানার এত মাথা ব্যথা কেন? ভাবতে গিয়ে হঠাৎ যেন একটু আলো সন্ধান পাই কাছেদ। জাহানার ভালোবাসে ওকে, শিউলি যা বলেছে সব মিথ্যে। এত অস্থিরতার মধ্যেও কিছুক্ষণের জন্য মনটা ভালো হয়ে গেল। বেশ হালকা বোধ করলো সে। কাল বিকেলে অফিস থেকে বেরিয়ে জাহানারাকে বাসায় যেতে হবে তাকে। ওকে বুঝিয়ে বলতে হবে সব। তুমি যা ভেবেছো তার সবটুকু মিথ্যে জাহানারা। শিউলির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। যদি কিছু থাকে সে তো তোমার সঙ্গে। আমি তোমাকে ভালোবাসি জাহানারা। না, তা হয় না। মাস্টার সাহেবের সঙ্গে তোমার বিয়ে সবটা ঠিক হয়ে গেছে। জাহানারা অটল। না জাহানারা, একবার চেয়ে দেখো তোমাকে। ভালোবেসে আমি যে নিঃশেষ হয়ে গেলাম। আমি একটা মেয়ে, কজনকে ভালোবাসবো বলুন তো? জাহানার চোখে মুখে কৌতুক। শুধু আমাকে জাহানারা। কাছেদের গলার স্বর কাঁপছে, বুকের নিচে যন্ত্রণা। বাইরে কাক ডাকছে, বোধ হয় ভোর হয়ে এলো। বিছানা ছেড়ে উঠে বসলো কাছেদ। চোখজোড়া জ্বালা করছে, মাথা ঘুরছে, সারাদিন ঘাম ঝুরছে ওর। মা আর নাহার চাপা সরের কথা বলছে পাশের ঘরে। ভোর হবার অনেক আগে ঘুম থেকে উঠে ওরা সাংসারিক আলাপ আলোচনাগুলো বিছানায় শুয়ে শুয়ে এ সময় সেরে নেয়। কলতলায় গিয়ে অনেকক্ষণ ধরে মাথায় জল ঢাললো কাছেদ। মাথা তুলতে দেখে নাহার তোয়ালে হাতে পিছনে দাঁড়িয়ে। হাত বাড়িয়ে তোয়ালেখানা ওকে নিয়ে দিল নাহার। আস্তে করে বলল, সাবান এনে দেবো? তোয়ালাখানা হাতে নিয়ে কাছেদ বলল না। নাহার আর দাঁড়ালো না, যেমন নিঃশব্দে এসেছিল তেমনই চলে গেল সে। ঘরে এলে মা শুধলেন, কিরে আজ এত সকাল সকাল উঠলি যে? কাছেদ সংক্ষেপে বলল, এমনি। বেলা 9টার সময় অফিসে যাবার জন্য বেরুচ্ছে। মা কাছে ডাকলেন। পাশে বসিয়ে গায়ে মাথায় হাত বুলোল ওর। বললেন, আজ একটু তাড়াতাড়ি বাসায় ফিরে আসিস। বাবা, আমার কেমন যেন লাগছে। কাছেদ বলল, ভেবো না মা, তুমি খুব শীঘ্রই ভালো হয়ে যাবে। মা স্নান হাসলেন। বাসা থেকে বেরিয়ে খানিকটা পথ এসেছে। একখানা রিক্সা এসে থামলো সামনে। শিউলি বসে মিটমিটি হাসছে সে। মুহূর্তে বিগত বিকেলের কথা মনে পড়ে গেল কাছেদের। বাহ, বেশ তো। রিক্সা তো দ্রুত নেমে এসে শিউলি বলল, আমি এলাম আপনার বাসায় আর আপনি চলে যাচ্ছেন? আপনার কোনো বাঁধন নেই, আমাকে অফিস চাকরি করে খেতে হয়। যথাসম্ভব গম্ভীর হবার চেষ্টা করলো কাছেদ। শিউলি বলল, সে আমি জানি, আর এও জানি আপনি একজন অনুগত কেরানি। কাজ ফেলে বসে থাকে না। মিষ্টি করে কথাটা বলল সে, বলে হেসে উঠল তার স্বভাব সুলভ ভঙ্গিতে। কাছেদ তেমনই গম্ভীর স্বরে বলল, বাসায় মা আছেন, নাহার আছে, যান না, ওদের সঙ্গে গল্প করে বেশ কিছুটা সময় কাটবে আপনার। আমি ওদের কাছে আসিনি, তা আপনি জানেন। শিউলির কণ্ঠস্বর সহসা পাল্টে গেল। কাছেদ ইতস্তত করে বলল, তাহলে কার কাছে এসেছেন? তাও আমাকে বলতে হবে? রুজোরা বিস্তারিত করে অপূর্ব ভঙ্গিতে হাসল শিউলি। তাহলে শুনুন, আমি আপনার কাছে এসেছি এবং আপনার কাছেই আসি। কিন্তু কেন? উত্তেজিত গলায় কাছেদ শুধল, আপনার সঙ্গে আমার এমন কোনো সম্পর্ক নেই যার জন্য আপনি আমার কাছে আসতে পারেন। সারা মুখ কালো হয়ে গেল শিউলির। ঠোঁটের কোণে এক সুতো হাসি জেগে উঠল ধীরে ধীরে। তারপর সে হাসি অতি শুকনো ঢেউ তুলে ছড়িয়ে পড়ল তার সম্পূর্ণ ঠোঁটে, চিবুকে, চোখে, সারা মুখে। শিউলি মৃদু গলায় বলল, রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া না করে আসুন, রিকশায় উঠুন। ভয় নেই, আপনাকে নিয়ে আমি কোথাও পালিয়ে যাব না। অফিসে নামিয়ে দিয়ে আপনার হোস্টেলে ফিরে যাব, আমার হোস্টেলে। কাছেদ বলল, আমি রোজ হেঁটে যাই, আজও হেঁটে যেতে পারবো। শিউলি বলল, দেখুন মেয়ে মানুষের মতো রাগ করবেন না, উঠুন রিকশায়, উঠুন। শিউলির চোখের দিকে তাকিয়ে এবার আর না করতে পারল না কাছেদ। নীরবে উঠে বসলো সে। রিকশাওয়ালাকে যাবার জন্য নির্দেশ দিল। শিউলি উঠে বসলো পাশে। আচ্ছা, আজ একটু ছোট হয়ে বসতে চেষ্টা করলো কাছেদ। শিউলির গায়ে গা লাগতে পারে সে ভয়ে। শিউলি আর চোখে এক পলক দেখে নিল, মৃদু হাসলো। হেসে বলল, আপনারা পুরুষগুলো এত সহজে বলে যেতে পারেন যে কি বলবো। কাছেদ চুপ করে থাকবে ভেবেছিল, কিন্তু জবাব না দিয়ে পারল না। অন্য পুরুষের কথা আমি বলতে পারবো না। নিজে আমি সাহসা বদলাই নাই। আমি যা ছিলাম তাই আছি, তাই থাকবো। তাই নাকি? চোখজোড়া বড় বড় করে ওর দিকে তাকালো শিউলি। শুনে বড় খুশি হলাম, কিন্তু জনাব একটা কথা যদি জিজ্ঞেস করি তাহলে রাগ করবেন না তো? মুখ টিপে হাসছে শিউলি। কাছেদ বলল, বলুন। ক্ষণকাল চুপ করে থেকে শিউলি ধীরে ধীরে বলল, সেদিন বিকেলে সেই একসাথে রিকশায় চড়ে হাতে হাত রেখে বেড়ানো আর মাঝে মাঝে একটা দুটো কথা বলা, এই সবটুকু কি মিথ্যে? মুখখানা নুইয়ে ওর চোখে চোখে তাকাতে চেষ্টা করলো শিউলি। কাছেদ নীরব, সহসা কোনো উত্তর দিতে পারল না সে। একটু পরে কি ভেবে বলল, আপনি যা ভাবছেন যে অর্থে মিথ্যে, আমি কি ভেবেছি তা আপনি বুঝলেন কি করে? কারণ আমি শুনেছি সব। কাছেদ বিরক্তির সঙ্গে বলল, জাহানারা এসেছিল বাসায় কাল বিকেলে। শিউলি হঠাৎ গম্ভীর হয়ে গেল। অনেকক্ষণ চুপচাপ কি যেন ভাবলো সে। রিকশাটা কাছেদের অফিসের কাছাকাছি এসে পৌঁছেছে। শিউলি আস্তে করে বলল, আপনি সেদিন একটা অনুরোধ করেছিলেন, আমি রেখেছিলাম। আজ আমার একটা কথা আপনি রাখবেন। ওর কণ্ঠস্বর আশ্চর্য আবেগ। নড়ে চড়ে বসে কাছেদ শুধু, কি কথা বলুন? শিউলি ধীর গলায় বলল, আজ বিকালে আমি নিউ মার্কেটে মোড়ে আপনার জন্য অপেক্ষা করব। আপনি আসবেন, কিছু কথা আছে আপনার সঙ্গে। আসবেন তো? রিকশা থেকে নেমে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল কাছেদ। তারপর মৃদু স্বরে বলল, চেষ্টা করব। চেষ্টা করবো নয়, অবশ্যই আসবেন। ততক্ষণে অফিসের
তোরগোড়ায় পা দিয়েছে কাসেদ। শিউলি রিক্সা নিয়ে তখনও দাঁড়িয়ে রইল না, চলে গেল। একবার ফিরেও তাকালো সে। অফিসে এখন আর সে উত্তেজনা নেই, সব শান্ত। মকবুল সাহেব পক্ষাঘাত রোগে এখনো বিছানায় পড়ে আছেন, ভালো হবার কোনো সম্ভাবনা নেই। পরস্পরের কাছে থেকে শোনা যায় আজকাল আর আগের থেকে আর্থিক অন্টন নেই তার। বড় সাহেবের শ্বশুর এখন বেশ সুখেই আছেন, বড় সাহেবও বেশ সুখী। রোজ দুপুরে মকবুল সাহেবের মেয়ে বাড়ি থেকে খাবার নিয়ে আসে তার জন্য। টিফিন ক্যারিয়ারে খাবার, দুপুর সুন্দর একখানা শাড়ি পরে চলে আসে, মাথায় ছোট একটা ঘুমটা, হাতে একটা টিফিন ক্যারিয়ার, পায়ে পাতলা স্যান্ডেল। নিঃশব্দে মেয়েটি উঠে আসে ওপরে, হালকা পায়ে সে এগিয়ে যায় বড় সাহেবের কামরার দিকে। তারপর দুজনে একসঙ্গে খায়। খাওয়া দাওয়া হয়ে গেলে নীরবে আবার বাড়ি ফিরে যায় মেয়েটি। প্রথম প্রথম অফিসে সবাই মুখ টিপে হাসতো, চাপা সবাই আলোচনা করতো, চলতো ওদের নিয়ে। আজকাল তাও বন্ধ। শুধু মেয়েটি যখন আসে আর সামনে দিয়ে হেঁটে বড় সাহেবের ঘরের দিকে এগিয়ে যায়, তখন কি একটা অস্বস্তি ভোগে কাসেদ। ইচ্ছে করে মেয়েটিকে দেখতে, কিন্তু ও যখন আসে তখন ওর মুখের দিকে তাকাতে গিয়েও পারে না। ও থেকে একটা জড়তা এসে সারা দেহ গ্রাস করে নাই ওর। মেয়েটি ওর বউ হতে পারতো, ইচ্ছে করলে ওকে বিয়ে করতে পারতো কাসেদ। হয়তো ওকে নিয়ে বেশ সুখী হতে পারতো সে। আজ বড় সাহেবের জন্য খাবার নিয়ে আসে, সেদিন কাসেদের জন্য নিয়ে আসতো মেয়েটি। দুজন একসঙ্গে খেতো, ওরা কথা বলতো, গল্প করতো, কত না আলাপ করতো, খেতে বসে। কিন্তু জাহানারা কি করলে তুমি? অফিসের কাজ করতে বসে একটুও মন বসলো না ওর। গতদিন বিকেলে ছবিটা বারবার ভেসে উঠে চোখে। জাহানার প্রতিটি কথা আবার নতুন করে কানে পাচ্ছে এখন। টাইপরাইটাররা একবার কাছে টেনে নিয়ে আবার দূরেই ঠেলে দিল সে। হঠাৎ সামনে টেবিলের ওপর বিছানো কাগজের দিকে চোখ পড়তে চমকে উঠল কাছে। জাহানারার নাম লিখে সম্পূর্ণ কাগজটা ভরিয়ে তুলেছে সে, চারপাশে দ্রুত তাকিয়ে নিয়ে। একটা কলম দিয়ে ধীরে ধীরে নামগুলো কেটে ফেললো সে। কাটতে গিয়ে একটু স্লান হাসলো সে। ওর জীবন থেকেও জাহানারার নামটা হয়তো এমনই করে কেটে ফেলতে হবে একদিন। অফিস থেকে বেরোবার আগে মন স্থির করে নিয়েছিল কাসেদ, বিকেলে যাবে জাহানারাদের ওখানে। কাল যে ভুল বোঝাবুঝির মধ্য দিয়ে চলে এসেছে তা দূর করে আসবে আজ। যে কথাটা এতদিন বলেনি, বলতে গিয়েও পিছিয়ে এসেছে, আর সে কথাটা ওকে খুলে বলবে সে। নয়তো শুনে আসবে জাহানারা, শব্দ করে হেসে উঠবে, তবু বলবে কাসেদ যা হবার হোক। জীবনে একটা চরম সিদ্ধান্ত নিতে চাই সে। জাহানারাদের বাসায় বারান্দায় দাঁড়িয়ে ওর মনে হলো কে যেন হয়তো আজ এখানে শেষ আসা। বুড়িটা বাচ্চা কোলে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে বসিয়েছিল, ডেকে এনে ওকে বসালো ভেতরে। বলল, বয়েন, উনি উপরে আসেন, খবর দিয়ে গিয়া। বলে সে চলে গেল ভেতরে। সেই যে গেল অনেকক্ষণ আর দেখানি। একা ঘরে বসে বসে ক্লান্তি বোধ করলো সে। উঠে দাঁড়িয়ে কয়েকবার পায়চারি করলো, বসলো, আবার উঠে দাঁড়ালো। জাহানারা এলো না। এলো সেই বুড়িটা। ওর মুখের দিকে সন্ধানের দৃষ্টি তাকিয়ে শুধালো, আপনার নাম কি? কাছের নাম বলতে আবার ভেতরে চলে গেল বুড়ি। আবার সব চুপ। অনেকক্ষণ হলো, কারো আসার কোনো লক্ষণ দেখা গেল না। চোখ মেলে প্রতিনিয়ত দেখা দেয়াল আর কড়িকাঠগুলো দেখতে লাগলো কাছের। কিভাবে জাহানারার সঙ্গে আলোচনা শুরু করা যেতে পারে মনে মনে একবার তার মোহরা করে নিল। তবু কেউ আসে না। অবশেষে এলো। জাহানারা নয়, বুড়িটাও নয়, ওদের বাচ্চা চাকরটা। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো কাছে। চাকরটি মৃদু হেসে বলল, আপা জানে শরীর খারাপ, আজ দেখা হবে না, অন্যদিন আসতে বলেছে। শরীর খারাপ বলে নিচে নেমে এসে একবার কাসেদের সঙ্গে দেখাও করতে পারলো না জাহানারা। এর আগে জনিও ওর সঙ্গে বাইরে বেরিয়েছে সে, কাসেদ নিষেধ করলেও আমল হয়নি। আর আজ কথাটা সহসা বিশ্বাস হতে চাইল না ওর। চাকরটা মৃদু হেসে চলে গেল ভেতরে। হাসলো না, যেন বিদ্যুৎ করে গেল ওকে। আবার একা ঘরের মধ্যে কয়েক পায়চারি করলো কাসেদ। ভালো লাগছে না। বারবার করে মনে হলো জাহানারা আজ ইচ্ছে করে অপমান করলো তাকে। সে কোনো অপরাধ করেনি, তবু তাকে শাস্তি দিল জাহানারা। কাসেদের মনে হলো পুরো দেহটা জ্বলছে ওর। অপমান আর অনুশোচনার তীব্র জ্বালা যেন পাগল করে তুলেছে তাকে। কেন ওকে ভালোবাসতে গেল সে? ওর তুলনায় সালমা অনেক বড়, অনেক উদার মনের মেশে। দেখতে শুনতেও সে খারাপ নয়। প্রাণ ভরে কাসেদকে ভালোবাসতো সালমা। মুহূর্তের জন্য কাসেদের মনে হলো সালমানটাকে সেদিন সাড়া না দিয়ে মস্ত বড় ভুল করেছে সে। আর শিউলির কথা মনে হতে কাসেদের মনে পড়লো সন্ধ্যার আগে শিউলি ওর জন্য অপেক্ষা করবে বলেছে নিউ মার্কেটের মোড়ে। শিউলির পাশে জাহানারাকে আজ অনেক ছোট মনে হলো কাসেদের। শিউলির হাসি, কথা, আলাপের ভঙ্গি আর বাচ্চা মেয়েদের মতো ব্যবহার সব সুন্দর, অন্তত জাহানারার চেয়ে। সন্ধ্যার স্বল্প আলোয় শিউলিকে ছায়ার মতো মনে হলো। রাস্তার পাশে নীরবে দাঁড়িয়ে সে। উচ্ছ্বাস নেই, উচ্ছলতা নেই। মৃদু হেসে শুধু শুধালো, এলেন তাহলে? ভেবেছিলাম হয়তো আর আসবেন না। কাসেদ বলল, আমি তো আর না করিনি। ওর এলোমেলো চুল, ছন্নছাড়া দৃষ্টি আর ক্লান্ত মুখের দিকে সন্ধানী চোখের কিছুক্ষণ তাকিয়ে রইল শিউলি। কাসেদ স্লান গলায় জিজ্ঞেস করলো, এমন করে কি দেখছেন? হাতের ব্যাগটা এ হাত থেকে অন্য হাতে সরিয়ে নিতে নিতে শিউলি বলল, আপনাকে দেখে মনে হচ্ছে যেন এইমাত্র লড়াইয়ের ময়দান থেকে পালিয়ে এসেছেন। কাসেদ বলল, অনেকটা তাই। শিউলি বলল, তার মানে? কাসেদ বলল, লড়াই শুধু রাজার সঙ্গে রাজার। এক জাতের সঙ্গে অন্য জাতের আর এক দেশের সঙ্গে অন্য দেশেরই হয় না। একটি মনের সঙ্গে অন্য একটি মনের লড়াই হয়। শিউলি মুখ টিপে হাসলো। তার মানে আপনি এতক্ষণ অন্য একটি মনের সঙ্গে পাঞ্জা লড়েছেন, তাই না? শিউলি থামলো, থেমে আবার বলল, সে মনটি কার্জন জানতে পারি কি? কাসেদ নীরবে কিছুক্ষণ তাকিয়ে রইল ওর দিকে। তারপর ধীরে ধীরে বলল, সে মনও আমার নিচের। একজন চায় স্বার্থপরের মতো শুধু পেতে,
অন্যজন পেতে জানে না, জানে শুধু দিতে, বিলিয়ে দেওয়ার মধ্যেই তার আনন্দ। শেষেরটাকে আমার ভালো লাগে। কথা মাঝখানে বাধা দিয়ে শিউলি বলল, আমার আপনার মধ্যে কোথায় জানে একটা মস্ত বড় মিল আছে। কোথায়? আস্তে করে শুধলো কাসেদ। শিউলি মিষ্টি করে বলল, তা তো জানি না। ওর শান্ত মুখখানার দিকে তাকিয়ে বড় ভালো লাগলো কাসেদের। মৃদু গলায় সে বলল, একটা কথা বলবো বলে মনের সঙ্গে অনেক লড়াই করেছি। কি কথা? শিউলি চোখ তুলে তাকালো ওর দিকে। কাসেদ কি ভেবে শুধালো, আপনি কেন ডেকেছিলেন তা তো বললেন না। কেন ডেকেছি তা তো আমি নিজেও জানি না, শুধু জানি ডাকতে ইচ্ছে করছিল, হয়তো কিছু বলবো ভেবেছিলাম, কিন্তু সহসা চুপ করে গেল শিউলি। কাসেদ বলল, আমি কিন্তু বলবো বলে এসেছি। বলুন। চলুন আমরা দুজনে বিয়ে করি। এক নিঃশ্বাসে কথাটা বলে ফেললো কাসেদ। সে জানা কথাটা যাহার আগে বলার জন্য দীর্ঘদিন ধরে মনের সঙ্গে লড়াই করেছিল, সে কথাটা শিউলিকে মুহূর্তে বলে দিল সে। শিউলি চমকে উঠল। দুজনে নিল, কারো মুখে কথা নেই। কাছে দূরে অনেক লোক হাঁটছে, হাসছে, কথা বলছে, চিৎকার করছে, ডাকছে একে অন্যকে। তবু মনে হলো গোস্তানি নির্জনতা যেন আচ্ছন্ন করে রেখেছে চারপাশের মুখরতাকে। শিউলির ঠোঁটের একটা কোণে একশুতো হাসি জেগে উঠল সহসা। সে হাসি ধীরে ধীরে ছড়িয়ে পড়লো তার পুরো ঠোঁটে, চিবুকে, চোয়ালে, চোখে, সারা মুখে। মুহূর্তে শব্দ করে হেসে উঠল শিউলি। আপনি কি আজ অসুস্থ? না, মোটেই না। তাহলে এসব কি বলছেন? যা তুমি চাও, আজ সকালেও চেয়েছিলে, আমি তাই বলছি শিউলি। শিউলি আবার হাসলো। মনে হচ্ছে আমার চাওয়া না চাওয়া সবটুকু আপনি জানেন। আজকে সকালটা যদি মিথ্যে না হয়ে থাকে তাহলে বলবো জানি, এবং সবটুকুই জানি। আর আমি বলি আপনি কিছুই জানেন না। শিউলি গম্ভীর হয়ে এলো। মুখে এখন হাসির চিহ্নটুকু নেই। স্নান গলায় সে বলল, আমাকে আজ পর্যন্ত কেউ চিনতে পারলো না, কেন জানি না। সবাই ভুল বোঝে আমায়, হয়তো এই আমার ভাগ্যে লেখা ছিল। এসব কি বলছো শিউলি? কাসেদ অবাক হলো। কথা বলতে গিয়ে গলাটা কেঁপে উঠল ওর। শিউলি বলল, আপনাকে অন্য আর 5 জনের চেয়ে ভিন্ন মনে করতাম বলে হয়তো এত সহজভাবে মিশতাম, কিন্তু বলতে গিয়ে থামলো সে। কপালে ভাঁজ ফেলে কি যেন ভাবলো, ভেবে বলল, আপনিও শিশু ওদের মতো যাবেন, এরকম হয়ে যাবেন আমি ভাবিনি কোনোদিন। কাছেতে বুঝতে আর বিলম্বনা হলো না। সন্ধ্যেবেলায় এই শিউলির সঙ্গে সকালে শিউলির কোনো মিল নেই। এরা যেন দুটি ভিন্ন মেয়ে, সম্পূর্ণ আলাদা। কিন্তু কেন কেন এমন হলো? শিউলি বলুন, একটি দিনের মধ্যে কি মানুষ এত বদলে যেতে পারে? আমি তাই ভাবছি। সকালে আপনার সঙ্গে বিকালের আপনার যেন কোনো মিল নেই। আর তুমি তুমি সেই সকালে মেয়েটি আছো। আমি আমার কথা বাদ দিন, আমি যে কখন কি অবস্থায় থাকি আমি নিজেও জানি না। বা চমৎকার। কাছে থেকে চমকে তাকালো শিউলি। অনেকক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে রইল সে। তারপর ধীরে ধীরে বলল, আমার দিক থেকে যদি কোনো অন্যায় হয়ে থাকে তার জন্য আমি মাপ চাইছি কাছের সাহেব। সত্যি আমি অপারক, নইলে কথাটা শেষ করলো না সে। কাছেদের মনে হলো শিউলি হাসছে। তীক্ষ্ণ বিদ্রুপে ঠোঁটেরা কোন জোড়া জ্বলছে ওর। কাছে হেরে গেল। প্রথম পরাজয়ে গ্লানি মুছে যাবার আগে দ্বিতীয়বার পরাজিত হলো সে। নিজের বোকামির জন্য নিজেকে ধিক্কা দিতে ইচ্ছে হলো। আগুনে হাত বাড়ালে পূর্বে জানতো, তবু কেন সে এমন করলো? রাত বাড়ছে, রাস্তাঘাট নির্জন হয়ে আসছে ধীরে ধীরে। আর অনেক ক্ষমা চেয়ে বিদায় নিয়ে চলে গেছে শিউলি আর জাহানারা। ওরা 2 নয়, একের এপিঠ আর ওপিঠ। বাসায় ফিরতে অনেক রাত হলো ওর। খালু এসে দরজা খুলে দিলেন। এক রাতে তাকে এখানে দেখে অবাক হলো কাসেদ। মুখখানা ক্লান্ত আর বিমর্ষ। কোনো প্রশ্ন করার আগে খালু চাপাসরে বললেন, তুমি এসেছো? এসো, শব্দ করো না। খোলা দরজার দাঁড়িয়ে ঘরের সবটুকু দেখলো কাসেদ। মা বিছানায় শুয়ে, মাথায় এক পাশ নাহার বসে, অন্য পাশে খালাম্মা। চাপাসরে মাকে কি যেন বলছে খালা। খালু বললেন, বড়বাবুর শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেছে, ভাগ্যিস আমরা এসেছিলাম, নইলে কি যে হতো। কথা বলতে বলতে বিছানা পাশে এসে দাঁড়ালো ওরা। মা এতক্ষণ চোখ বন্ধ করে শুয়েছিলেন। ধীরে ধীরে তাকালেন এবার। বেশ কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইলেন তিনি। ইশারায় তাকে কাছে ডাকলেন। নাহার উঠে দাঁড়িয়ে কাসেদের বসবার জায়গা করে দিল। মায়ের পাশে গিয়ে বসলো কাসেদ। রুগন হাতখানা ওর দিকে বাড়িয়ে আস্তে করে মা বললেন, এসেছিস বাবা? শীর্ণ ঠোঁটে স্লান হাসলেন তিনি। ফিসফিস করে আবার বললেন, এত রাত হলো কেন তোর? অনিয়ম করে শরীরটাকে তো শেষ করবি বাবা। মায়ের কপালে হাত বুলোতে বুলোতে কাসেদ বলল, তুমি এখন ঘুমো মা। মা চুপ করে গেলেন। খালা একটা শিশি নিয়ে ওষুধ ঢেলে খাওয়ালেন তাকে। মা বললেন, যাচ্ছিস কোথায়? আমার পাশে বস। আর কোনো কথা বলো না মা, নীরবে শুয়ে থাকো। চেয়ে চেয়ে দেখতে লাগলো ওকে। রাত বেড়ে যায়। আর রাত হলে পরে মা দেখাশোনা করার ব্যাপারে প্রচুর উপদেশ দিয়ে খালা আর খালু বিদায় নিলেন। নিজের ঘরে এসে নীরবে অনেকক্ষণ বসে রইল কাসেদ। বইপত্র নিয়ে নাড়াচাড়া করলো কিছুক্ষণ। আকাশ পাতাল অনেক কিছু ভাবলো। কি যে ভাবলো সে নিজেও জানে না, বলতে পারে না। মাঝে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল সে। নাড় এসে দাঁড়ালো দরজায়। মা ডাকছেন আপনাকে। কাসেদ উঠে দাঁড়ালো। মা শান্তভাবে শুয়ে আছেন বিছানায়। দেহটা সাদা লেপে ঢাকা, একটুও নড়ছে না তিনি। কাছে আসতে মা বললেন, বস, তোকে কতগুলো কথা বলার আছে, জন্য ডেকেছি। কাসেদ বলল, এ কি কথা বলার সময় মা? তোমার এখন ঘুমানো উচিত, নইলে শরীর খারাপ করবে যে। মা স্লান হাসলেন, বললেন, শরীর আমার ঠিক আছে বাবা। বলে কিছুক্ষণ থামলেন তিনি। কপালে ফুটো ফুটো ঘাম জমছিল। আঁচল দিয়ে সেগুলো মুছে নিয়ে বললেন, একটা কথা মনে রাখিস, খোদা আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন। মারা যাবার পরে আমরা তার কাছেই ফিরে যাব। খোদা তাদেরই ভালো চোখে তাই দেখেন যারা ধর্মকর্ম করে, কোরআন হাদিস মেনে চলে। তোর বাবা বলতে গিয়ে কলাটা ধরে এলো তার। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, তোর বাবা এসব কোনোদিনও মানেননি, তাই তুই তার মতো হবি আমি চাইনি। আবার থামলেন মা। কড়িকাঠের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে কি যেন ভাবলেন। তারপর বিড়বিড় করে বললেন, দুনিয়াটা কিছু না বাবা, এখানে লোভ করতে নেই।
তাহলে আখেরে ঠুকতে হয়। মায়ের গলায় স্বরটা ধীরে ধীরে ছোট হয়ে আসছে, কষ্ট হচ্ছে কথা বলতে। নাহার পায়ের কাছে বসে, কাসেদ তার মুখের কাছে ঝুঁকে পড়ে বলল, তুমি এখন চুপ করো মা, ঘুমাও। মা শুনলেন কিনা বোঝা গেল না। অন্য মনস্ক চোখ জোড়া করি কার থেকে নামিয়ে তিনি বললেন, আরেকটা কথা বাবা, আমি যখন মারা যাব তখন লক্ষ্য রাখিস আমি যেন কালেমা পড়তে পড়তে মরি। আর আমি মরে গেলে কবর দেওয়ার সময় বাইরে লোককে আমায় দেখাস না বাবা। মা থামলেন। অনেকক্ষণ ধরে খামানোর পর এক ঘাম একেবারে বন্ধ হয়ে গেছে তার। গায়ে লেপটে টেনে নিতে নিতে ক্লান্ত শুনে মা বললেন, যাও বাবা, এবার তুমি ঘুমো গিয়ে। কিন্তু ঘুমানো হলো না তার। ভোরাতে দিকে ঈশ্বর তন্দায় চোখ জোড়া জড়িয়ে এসেছিল। নাহারের ডাকে চমকে জেগে গেল মা। দেখে যান মা কেমন করছে। নাহারের কণ্ঠস্বর উৎকণ্ঠায় ভরা। কাছেদের বুকের ভেতরটা আতঙ্কে মজুর দিয়ে উঠল। সহসা উঠে দাঁড়িয়ে ছুটে মায়ের ঘরে গেল সে মাঝরাতে যেমনই ছিল তেমনই শুয়ে মা, চোখ জোড়া খোলা কাঠের দিকে একদৃষ্টি তাকিয়ে আছেন তিনি। কাছের সামনে এসে দেখলো দু চোখের কোণ বেয়ে ফোঁটা ফোঁটা পানি ঝরছে। জোরে জোরে শ্বাস নিচ্ছেন মা। শুকনো ঠোঁটজোড়া নেড়ে কি যেন বলতে চেষ্টা করছেন তিনি, কিন্তু কোনো কথা বেরোচ্ছে না। শুধু একটা কর্কশ আওয়াজ বেরোচ্ছে ভেতর থেকে। কাছেদ বলল, মা। মা আবার চেষ্টা করলেন কিছু বলতে পারলেন না। অসহায়ের মতো চারপাশে এক পলক তাকালো কাছেদ। সহসা দেহটা কেঁপে উঠলো তার, ভয় করতে লাগলো। একটা বাটি থেকে মায়ের মুখে এক চামচ পানি তুলে দিতে দিতে নাহার কাপা গলায় বলল, মা কালেমা পড়ো, মা কালেমা পড়ো। হঠাৎ মায়ের মুখের উপর ঝুঁকে পড়লো কাছেদ। ভাঙা গলায় সেও বলল, মা শুনছো, মা কালেমা পড়ো। মা গো। কিছু বলার জন্য মা আপ্রাণ চেষ্টা করছেন। নাহার বলল, মা কালেমা পড়ো। কাছেদ বলল, মা গো কালেমা। সহসা মায়ের কণ্ঠ শোনা গেল। মা বললেন, বাবা আমি চললাম, তোরা সাবধানে থাকিস। মা চুপ করে গেলেন। চামচে করে দেয়া পানি মুখ থেকে চিবুক বেয়ে গড়িয়ে পড়লো বিছানায় উপর। মা গো বলে নাহা চিৎকার করে কেঁদে উঠল। কাছেদ হতভম্বের মতো দাঁড়িয়ে রইল বিছানার পাশে। বাইরে রাত ভোর হচ্ছে এখন। একটু আগে এখানে 3টি প্রাণী ছিল, এখন 2টো। একটি হারিয়ে গেছে সময়ের স্রোতে। কাছেদ কাঁদলো না, কান্না এলো না তার। হঠাৎ যেন পাথর হয়ে গেছে সে। আজ সকাল খালু এসে নাহারকে নিয়ে গেছেন ওদের বাড়িতে। কালুর বিয়ে। মা মারা যাবার পর কটা দিন মেয়েকে একটানা কেঁদেছে। শেষের দিকে শুধু চোখ দিয়ে পানি ঝরতো, কোনো আওয়াজ বেরোতো না। মায়ের শূন্য বিছানার পাশে বসে বসে কি যেন ভাবতো সে। আজ সেও চলে গেছে। যাবার আগে পা ছুঁয়ে সালাম করে গেছে তাকে। বলেছে, ছোট করে বলেছে, যাই। এখন এই বাড়িতে কাছে দেখা। চারপাশটা কেমন যেন ফাঁকা লাগছে ওর, মনটা শূন্য। সারাদিন বাইরে বেরোলো না কাছে, বিছানায় শুয়ে শুয়ে কাটালো। একবার এপাশ একবার ওপাশ, আর সারাক্ষণ অনেক কিছু আর অনেক কথা ভাবলো সে। অনেকের কথা মনে পড়লো। মায়ের বড় ইচ্ছে ছিল জাহানারাকে বউ করে আনবে ঘরে। মুখ ফুটে কোনোদিন না বললেও বেশ বুঝতে পারতো কাছেদ। মায়ের ইচ্ছাটা গোপন ছিল না। কিন্তু জাহানারা থাক, যার নাম জীবন থেকে মুছে গেছে, তাকে স্মৃতিপাতায় ঠাঁই দিয়ে ক্ষতি ছাড়া লাভ নেই। ওকে নিয়ে অনেক ভেবেছে কাছেদ। শিউলিকে নিয়েও কম ভাবেনি সে। 2 দেহ 1 মন। মেয়ে জাতটাই বোধ হয় এমন। না, তা নয়। সালমা তো ওদের মতো নয়। আর মকবুল সাহেবের মেয়ে কত শান্ত, কত সরল। বড় সাহেবের জীবনটা কি সুন্দর করে তুলেছে সে। ওরা কত সুখী। না, কাছেদ বিয়ে করবে না, একা থাকবে। মাঝে একটু তন্দা এসেছিল। একটা বড় ইঁদুরে কিচমিচ শব্দে তন্দা ছুটে গেল ওর। বিছানা ছেড়ে উঠে বসলো সে। খোলা জানালা দিয়ে এক টুকরো রোদ এসে পড়েছে ঘরের মাঝখানে। কাছেদ বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে জানালার পাশে বসে গেল। বাইরের আকাশটা মেঘে ছেয়ে আসে। কোথাও মেঘের রং কালো, কোথাও সাদা, কোথাও ঈষৎ লাল। এখন শেষ বিকেল। লাল সূর্যটা হারিয়ে গেছে উঁচু দালানের ওপাশে। ওটাকে এই জানলা থেকে দেখা যাচ্ছে না। শুধু তার শেষ আভাটুকু বাড়িগুলোর মাথার উপর দিয়ে আকাশে ছড়িয়ে আছে। মনে হচ্ছে দূরের দিগন্তে কোথাও যেন আগুন লেগেছে। তার উত্তাপ থেকে বাজবাচনের টুকরুমিগুলো ঊর্ধ্বশ্বাসে ছুটছে আরেক দিগন্তের দিকে। বাতাস বইছে জোরে। পাশের বাড়ি ছাদে মিলিয়ে দেয়া কুমারী মেয়ের হালকা নীল শাড়িখানা বাতাসে পতাকার মতো উঠছে পত করে। আরও দূরের আকাশে একটা চিল একা একা ঘুরছে। শেষ বিকেলে সোনালি আভায় মিশ্রণ পাখাটা চিকচিক করছে তার। পুরো শহরটা একটা থমথমে ভাব নিয়ে অপেক্ষা করছে। সহসা বাইরের দরজা কড়াটা নড়ে উঠল। 1 বার, 2 বার, 3 বার। কাছে ঠিক ভেবে উঠতে পারছে না এ সময় তার কাছে কে আসতে পারে। মা মারা যাবার পর প্রথম 2 দিন আত্মীয় স্বজন অনেকে দেখা করতে এসেছিল। আজকাল তারা আসে না। তবে কে আসতে পারে এমনই বিকেলে? দরজাটা খুলে কাছেদ অবাক হয়ে দেখলো নাহার দাঁড়িয়ে। এক হাতে খোলা কপাটটা ধরে নীরবে দাঁড়িয়ে রয়েছে সে। পরনে সাজে শাড়িটাই হলুদ মাখা, হলুদ ছড়ানো সারা দেহে তার। হাতে মেহেদি গাঢ় লাল। কাছেদ বিস্মিত গলায় বলল, এ কি নাহার তুমি? কোনো কথা না বলে নিঃশব্দে ভেতরে এলো নাহার। তারপর আলতো চোখ বুলিয়ে নিয়ে বলল, এতকাল যার সাথে ছিলাম তাকে ছেড়ে থাকতে পারলাম না বলে এসেছি। যেতে বলেন তো আবার ফিরে যাই। কাছেদ বিস্ময় বিমূঢ় স্বরে বলল, কাল তোমার বিয়ে, আর আজ হঠাৎ এখানে চলে আসার মানে? নাহার নির্বিকার গলায় বলল, বিয়ে আমার হয়ে গেছে। কার সাথে? কাছেদ চমকে উঠল যেন। ক্ষণকাল ওর দিকে এক দৃষ্টি তাকিয়ে রইল নাহার। তারপর অত্যন্ত সহজ কণ্ঠে বলল, যার সাথে হয়েছে তার কাছে তো এসেছি আমি। তাড়িয়ে দেন তো চলে যায়। কাছেদ বোবার মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল ওর হলুদ মাখানো মুখের দিকে। কিছুতেই সে ভেবে পেল না সেই চাপা মেয়েটা আজ হঠাৎ এমন মুখরা হয়ে উঠল কেমন করে। পেছনের দরজাটা বন্ধ করতে করতে সে মৃদু গলায় বলল, চলো ও ঘরে চলো।